তাহলে কংক্রিট যে চ্যাপ্টারটা আমরা আজকে থেকে স্টার্ট করছি, এটা হচ্ছে পুরোপুরি আলাদা একটা সাবজেক্ট ছিল, তাই তো? আমরা এটাকে বিএমসির মধ্যে থেকেই ধরবো, কারণ বিএমসি পড়তে গেলে কংক্রিটটা হচ্ছে আমাদের একটা মিনিমাম জ্ঞান থাকা দরকার, এবং কংক্রিটটা পরবর্তীকালে আমাদের সব জায়গাতেই লাগবে। আরসিসি থেকে শুরু করে সমস্ত কাজের ক্ষেত্রে, ড্যাম থেকে শুরু করে তারপর আদার্স যা সমস্ত ওয়ার্ক আছে সবাইতেই আমাদের কংক্রিটের কাজ লাগে। তো কংক্রিটের মধ্যে আমরা সিলেবাসের মধ্যে কি কি জিনিস পড়বো সেগুলো আমি একটু জাস্ট বলে দিই, তারপর হচ্ছে আমি ডিটেলসে যাব। আগে সিলেবাসটা লিখে নে যে সিলেবাসে কি কি থাকে, মানে আমি এটা ওভারঅল একটা সিলেবাস দিচ্ছি, ঠিক আছে? এর মধ্যে কিছু হয়তো কাটছাট হবে, হয়তো এসএসসি তে কিছু জিনিস আছে, কিছু জিনিস নেই, গেটেতে কিছু জিনিস আছে, ঠিক আছে? তো আমরা ওভারঅল মোটামুটি পুরো কংক্রিটের নলেজটাই নেব, ঠিক আছে? কারণ এখন যা পরীক্ষার সিস্টেম হয়ে যাচ্ছে যে এসএসসি স্ট্যান্ডার্ড, গেট স্ট্যান্ডার্ড, এইসব জিনিস আর এখন কোনো মাইনে রাখছে না। এখন যেখান থেকে খুশি স্ট্যান্ডার্ড কোশ্চেনও দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো সুতরাং আমাদের ওভারঅল সমস্ত কিছুকেই জানতে হবে। তো একটু সিলেবাসটা লিখে রাখ। সিলেবাস তো কংক্রিটে কি কি আছে, ফার্স্টে হচ্ছে আমরা কংক্রিটের হচ্ছে একদম বেসিক যে তোর মেটেরিয়ালগুলো, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমরা যেটা পড়বো 1 নম্বর, সেটা হচ্ছে মেটেরিয়াল। মেটেরিয়ালস, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা, তারপর দাঁড়া আমাকে একটু দেখতে দে। ক্লাসিফিকেশন তোদেরকে পড়িয়ে লাভ নেই, ক্লাসিফিকেশন অতটা আসে না। প্রোডাকশনটা তো এমনি নর্মাল, এটাতে নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, এখানে হচ্ছে তারপর আমরা দেখব ওয়াটার সিমেন্ট রেশিও। 2 নম্বরে আসবো দাঁড়া, physical property, ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখব মেটেরিয়াল, তারপর আমরা দেখব কংক্রিট মিক্স, কংক্রিটকে কিভাবে মিক্স করা হয় বিভিন্ন মেটেরিয়ালগুলোকে। তারপরে হচ্ছে আমরা দেখব কংক্রিটের প্রপার্টি, তারপর আমরা দেখব কংক্রিটের প্রপার্টি, প্রপার্টি, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রপার্টি হলো শ্রিঙ্কেজ, একটু ওয়েট কর, হ্যাঁ পুরো সিলেবাসটাকে একটু দেখি কি কি আছে। আচ্ছা, প্রপার্টির পর হচ্ছে আমরা পড়ব ওয়ার্কেবিলিটি, ওয়ার্কেবিলিটি, তারপর আমরা পড়ব 1.4, তারপর পড়ব হচ্ছে ডিউরাবিলিটি, ডিউরাবিলিটি 6 নম্বর লেখ, 6 হলো
আজকে সবাই ক্লাসে আছিস, কি ব্যাপার রে? আমার তো ভাগ্য খুলে গেল। তারপরে হচ্ছে লেখ, আচ্ছা মিক্স ডিজাইনটা সবার লাস্টে শেখাবো। হ্যাঁ, মিক্স ডিজাইনটা সবার লাস্টে শেখাবো। তারপর লেখ প্রোডাকশন। প্রোডাকশন কিভাবে তৈরি করা হয় কমপ্লিট। 7 নম্বরে লেখ, 7 নম্বরে লিখবি ওকে। প্রোডাকশন কি কি বললাম? প্রোডাকশন বললাম, তারপর ট্রান্সপোর্ট, প্লেসিং, কন্ট্রাক্টিং, ফিউরিং, প্রোডাকশনের মধ্যে এটা দিয়ে দেবো, ঠিক আছে। তারপর লেখ ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও সবাই কিন্তু IS 456 বইটা নিয়ে বসবি, ঠিক আছে। 8 নম্বরে আমরা দেখব জেল স্পেস রেশিও। জেল স্পেস রেশিও আমি কংক্রিট কিন্তু একদম ডিটেলসে পড়াবো, ঠিক আছে। আচ্ছা স্ট্রেংথ অফ কংক্রিট ওখানে বলে দিয়েছি প্রপার্টিতে। তারপরে দেখবো ম্যাচুরিটি কাকে বলে, কংক্রিটের ম্যাচুরিটি কাকে বলে। আচ্ছা ডিউরাবিলিটি বলেছি, ডিউরাবিলিটি বলেছি, হ্যাঁ স্যার। ফিজিক্যাল প্রপার্টি বলেছি, ডিটারমিনেশন অফ কংক্রিট অ্যাটেন্ড অ্যাটমসফিয়ার কংক্রিট এক্সারসাইজ, ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে আসুক আস্তে আস্তে, তারপরে বাকিগুলো দেখবো। আচ্ছা আর একটা কয়েকটা লিখে রাখ, অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স আমরা কংক্রিটকে কিভাবে অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্টেন্স। তারপরে 11 নম্বরে লিখে রাখ টেস্টিং। টেস্টিং অফ হার্ডেন্ড কংক্রিট। হার্ডেন্ড কংক্রিট এইটা করব। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে সবার লাস্টে করব হচ্ছে কংক্রিট মিক্স ডিজাইন। কংক্রিট মিক্স ডিজাইন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস। এর মধ্যে পরপর যদি কিছু পড়াতে পড়াতে যদি কিছু ইনক্লুড হয় সেগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করতে থাকবো, ঠিক আছে। আমি 2-3টে বই থেকে দেখে তোদের নোটসটা বানিয়ে দেবো গুছিয়ে একটা আলাদা খাতায়, ফেয়ার খাতায় কংক্রিট চ্যাপ্টারটা একটা আলাদা খাতা করবি, আলাদা খাতা করে গুছিয়ে গুছিয়ে নোটসটা বানাবি। আমার কাছে কিন্তু এর নোটস নেই, ঠিক আছে, আগে থেকেই বলে দিলাম। আমি বিভিন্ন জায়গা থেকে দেখে দেখে তোদের নোটসটা বানাবো। 1 নম্বর। আর 2য় নম্বর হচ্ছে তোদের কোন কোন কোডগুলো এখন আপাতত আমাদের যেগুলো লাগবে সেগুলো এখন নিয়ে রাখবি, ঠিক আছে। নেট থেকে ডাউনলোড করে রাখবি IS কোড, যেগুলো হচ্ছে আমাদের পড়তে পড়তে লাগবে। IS 456 2000 এই কোডটা লাগবে। আর মিক্স ডিজাইনের কোড কি রে? হ্যাঁ 10262 10262 মিক্স ডিজাইন কত? 2019, ঠিক আছে। এটা লেটেস্ট চেঞ্জ হয়েছে, আমরা লেটেস্ট ভার্সন ওয়াই সবসময় আপডেট থাকবি। ইঞ্জিনিয়ারিং এ যত যা কিছু হয় সবসময় সব জিনিস আপডেট থাকতে শিখবি। এর আগে এটা অনেক পুরনো ছিল, 2012-তে একবার আপডেট হয়েছিল, তারপরে হচ্ছে আবার 2019-এ আপডেট হয়েছে। হ্যাঁ 456 2021টা বেরিয়েছে মনে হয়। বেরিয়েছে দেখি, হ্যাঁ স্যার মনে হচ্ছে। দেখি তাহলে দাঁড়া। ওরা অ্যাপ্লিকেশন বেরিয়েছে মনে হয়। কি আজকে? না না, অ্যামেন্ডমেন্ট বেরিয়েছে। ইয়ে কি বেরিয়েছে? নাম্বার অফ অ্যামেন্ডমেন্ট, আচ্ছা অ্যামেন্ডমেন্ট বেরিয়েছে।
দাঁড়া, ফাইলটা পাওয়া যাবে কি এখন? এ তো 2000ই আছে, 2021টা তো এখন মনে হয় লেটেস্ট পাওয়া যাবে না, বুঝলি? আরো কয়েকদিন যাক, তারপর পাওয়া যাবে। 2016তে একবার হয়েছিল নাকি? ঠিক আছে, আমরা এখন 2020 থেকেই ধরে এগোই, ঠিক আছে? তারপর সে যখন পরে আপডেট হবে তখন আমরা পরে আবার দেখব, ঠিক আছে? তো কোথায় ছিলাম? তো এই দুটো কোড মোটামুটি আপাতত সবসময় হাতের কাছে হচ্ছে তোর পিডিএফ করে এই প্রিন্ট আউট করে সবসময় হাতের কাছে রেখে দিবি। আমি কোডেতেও পড়াতে পড়াতে কোডের মধ্যেও আমি দাগ দিতে দিতে থাকবো, ঠিক আছে? যে কোথায় কোথায় কোডের কোন কোন জায়গাগুলো আছে, কারণ যত কোশ্চেন আসে কংক্রিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু আইএস কোড থেকেই সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? তো আইএস কোডের পার্টিকুলারলি কোন কোন পয়েন্টগুলো আমাদের হাইলাইট করতে হবে, একটা হাইলাইটার কিনবি, ঠিক আছে? একটা হাইলাইটার কিনবি। আইএস 456টা সবার স্পাইরাল করা আছে তো? সবাই কিনা রেডি করা আছে আশা করি। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো ওইটাতে একটা স্পাইরাল হাইলাইটার নিবি, হাইলাইটার নিয়ে, ঠিক আছে? স্যার বল। ওই যে একটু সাউন্ডটা বাড়া আর একটু স্ক্রিনটা নামান। কি করব? সাউন্ড বাড়াবো? স্যার আপনার সাউন্ডটা বাড়াতে বলছি। আমার সাউন্ডটা বাড়াবো? হ্যাঁ মানে আপনার গলার ভয়েসটা শোনা যাচ্ছে, হালকা শোনা যাচ্ছে। সে কি রে, আমি তো গলা ফাটিয়ে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অন্য দিকে আর একটু কম ভলিউম আসছে। হ্যালো হ্যালো। হেডফোন ইউজ করলে ভালো শোনা যাচ্ছে। কি? স্যার হেডফোন ইউজ করলে ভালো শোনা যাচ্ছে তো। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, তো এবার আস্তে আস্তে চলতে চলতে আমরা আস্তে আস্তে নতুন নতুন যে যে পয়েন্টগুলো পাবো সেগুলোকে আমরা হাইলাইটেড করতে থাকবো, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমরা কংক্রিট পড়তে গেলে আমাদের কংক্রিটের বেসিক যে মেটেরিয়ালগুলো, একটা কংক্রিট কি কি জিনিস দিয়ে তৈরি হয় সেটা আমরা নিশ্চয়ই সবাই জানি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা হেডলাইন দেব, হেডিং দেব মেটেরিয়ালস, ঠিক আছে? তো কংক্রিটের মধ্যে আমাদের কি কি মেটেরিয়াল লাগে? একটা কংক্রিট, এটা কি কি দিয়ে তৈরি হচ্ছে? এর মধ্যে ফার্স্ট হচ্ছে কি থাকে? বাইন্ডিং মেটেরিয়াল থাকে, তাই তো? বাইন্ডিং সিমেন্ট কখনো বলবি না, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ইউ শুড হ্যাভ টু ইউজ দ্য প্রপার ইঞ্জিনিয়ারিং টার্ম হুইচ ইজ বাইন্ডিং মেটেরিয়াল, ঠিক আছে? এবার বাইন্ডিং মেটেরিয়ালের মধ্যে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিমেন্ট। এছাড়া বাইন্ডিং মেটেরিয়াল আমরা কি কি পাই? সিমেন্ট অথবা লাইম, ঠিক আছে? লাইম ইজ অলসো এ বাইন্ডিং মেটেরিয়াল, ঠিক আছে? আমরা যে লাইম সিমেন্ট কংক্রিট যেগুলো আমরা সেই এর আগে লাইমের চ্যাপ্টারটাতেই পড়েছিলাম, লাইম সিমেন্ট কংক্রিট, লাইম অনেক সময় ইউজ করা হয়। তাহলে বাইন্ডিং মেটেরিয়াল নিচ্ছি। দ্বিতীয় নম্বর হচ্ছে লিখবো ফাইন এগ্রিগেট, নট স্যান্ড, ঠিক আছে? ফাইন এগ্রিগেট which is sand, ঠিক আছে? and another one is coarse aggregate, coarse aggregate which is gravel, তাই তো? তো এই তিনটাকে মিক্সিং করলে কি তাকে আমরা কংক্রিট বলবো? স্যার ওয়াটার। তাহলে এইখানে কিন্তু অবশ্যই বলতে হবে যে কংক্রিট ইজ এ মিক্সচার অফ বাইন্ডিং মেটেরিয়াল, ফাইন এগ্রিগেট অ্যান্ড কোর্স এগ্রিগেট উইথ দ্য হেল্প অফ ওয়াটার, তাই তো? তাহলে এইখানটাতে হচ্ছে আমাদের একটা অ্যাড করতে হবে ওয়াটার, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডেফিনেশনটা লিখে নেব। ডেফিনেশন লিখে রে, concrete
is a mixture. Concrete is a mixture of binding material, ব্র্যাকেটে দিবি সিমেন্ট, কমা লাইম, তারপর হচ্ছে ফাইন এগ্রিগেট, কমা ব্র্যাকেট দিয়ে হচ্ছে স্যান্ড অ্যান্ড কোর্স এগ্রিগেট, ব্র্যাকেট হচ্ছে গ্রাভেল, with the help of কি water, ঠিক আছে, and with the help of water and sometimes লিখে রাখ, and sometimes admixture are added. স্যার ওয়াটারটাকে কি অ্যাডমিক্সচার বলা যাবে? না, আমি সেটা লিখে দিচ্ছি, and sometimes admixture are added in these mixtures, ঠিক আছে, with the help of water হয়ে গেল। তারপরে আচ্ছা এটা and না লিখে এটা ফুল স্টপ দিয়ে তারপরে নেক্সট পয়েন্টে লিখে দে, নাহলে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। sometimes admixtures are added in these mixtures, ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে তো? বলছি স্যার প্রপার প্রপোর্শন না হলে কি কংক্রিট বলা যাবে সেটা? অবভিয়াসলি সেটা প্রপার না, আমি এই পয়েন্টগুলো আসবো, তুই যে পয়েন্টগুলো বলছিস না সেটা আমরা পয়েন্টগুলো আসবো পরপর, ঠিক আছে, আমি এটা নেক্সট পয়েন্টই আমি এটা লিখতে যাচ্ছিলাম, ঠিক আছে। তারপর লেখ কংক্রিট the mixing should be in proper proportion to get কোয়ালিটি কংক্রিট। বুঝে গেল যে আমাদের একটা কোয়ালিটি কংক্রিট পেতে গেলে আমাদের প্রপোর্শন গুলোকে একটা প্রপার ওয়েতে মিক্স করতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আর দুটো পয়েন্ট আগে লিখিয়ে দিই, তারপর হচ্ছে আমি মেটেরিয়াল গুলোতে যাব। নেক্সট পয়েন্ট একটা লিখে রাখ, পয়জনস রেশিও, এগুলো হচ্ছে সব একটা কি পয়েন্ট, ঠিক আছে, এগুলো অনেক সময় শর্ট কোশ্চেন এসছে পরীক্ষার বিভিন্ন পরীক্ষাতে, তো সেইগুলো ওই জন্য আমরা হাইলাইট করে রেখে দিচ্ছি। পয়জনস রেশিও অফ কংক্রিট লিখে রাখ 0. জেনারেলি 0.2 হয়, এটা কতর মধ্যে থাকে, 0.15 থেকে 0.3 এর মধ্যে থাকে, এটা অনেক জায়গায় অবজেক্টিভে এসেছে, ঠিক আছে, এটা লিখে নে, তারপর নেক্সট পাতা যাব। বুঝছো সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার বল। যে অজয় সেটা 0.2 আর জেনারেলি 1.5 থেকে 3 কে অজয় এসে যেটা বললেন ওটাকে বলুন। পয়জনস রেশিও হচ্ছে 0.2 পয়েন্ট 0.2 ব্র্যাকেটে লিখ 0.15 থেকে 0.3 এর মধ্যে, ঠিক আছে। আর একটা পয়েন্ট লিখে রাখ, কংক্রিট ইজ এ, এটা আলাদা কালিতে লেখ, হেটারোজেনিয়াস মেটেরিয়াল। আমরা হোমোজেনিয়াস মেটেরিয়াল নাম শুনেছি তাই তো, কিন্তু হেটারোজেনিয়াস মেটেরিয়াল, হ্যাঁ
সেটা হোমোজিনাস মানে তো সমগোত্রীয় মানে একই জাতীয়। হ্যাঁ আমি বলছি, শুন মন দিয়ে শুন। তোর সাউন্ডটা তোর বাড়ানি যেত। সাউন্ড আসছে না কেন বলতো তোদের? আমি তো ফুল সাউন্ড দিয়েই কথা বলছি, শুনতে পাচ্ছিস এবার? হেডফোন ইউজ করো, হেডফোন ইউজ করলে সাউন্ডটা বেশি হচ্ছে দেখছি এটা। হেডফোন নেই আমার। হেডফোন স্যার ইউজ করলে মাঝে মধ্যে আপনি হয়তো ওই মাইক্রোফোন থেকে একটু দূরে সরে যাচ্ছেন, তাই জন্য সাউন্ডটা খুব আস্তে হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। ওই হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়া তাহলে আমি হেডফোনটা আমার মুখের সামনে রাখতে হবে। ঠিক আছে এবার? এবার দেখ হেটারো, এবার ঠিক আছে। এবার আমরা আগে দেখ হোমোজিনিয়াস সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে সব জায়গায় বিভিন্ন প্লেসে একই প্রপোর্শনে জিনিস থাকবে, তাই তো? এবার হেটারোজিনিয়াস জিনিসটা কি? ঠিক আছে, তো হেটারোজিনিয়াস জিনিসটা জানতে গেলে আমাদের কিছু জিনিস আগে একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তো এখানটা একটা নোট বলে লিখবো আমরা। ঠিক আছে, এই হেটারোজিনিয়াসের কনসেপ্ট বোঝার জন্য আমরা এখানে একটা নোট করব। দেখ কোনো একটা কম্পাউন্ড যদি আমরা নিই, মানে কোনো একটা ধর অবজেক্ট আছে, ধর সাপোজ আমার এটা হচ্ছে একটা কি বলবো, এটা হচ্ছে আমার ওই স্যান্ড, ধর সাপোজ ধর স্যান্ড। ঠিক আছে, তো এই স্যান্ডের এই পুরো জায়গাতে পুরোটাতেই হচ্ছে আমার সিলিকা আছে। ঠিক আছে, আমি একটা পুরো স্যান্ড কম্পাউন্ডকে একটা এক্সাম্পল হিসেবে ধরছি। প্রথমে ধর এইটা হচ্ছে একটা সিলিকা পেলাম। যদি কোনো একটা সিঙ্গেল অবজেক্টকে ধরি, ধর পার্টিকুলার সিলিকাকে যখন ধরছি, তখন একে আমরা বলি এলিমেন্ট। মানে স্যান্ডের মধ্যে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যে জিনিসগুলোকে পাচ্ছি, যে সিলিকা, মানে সিলিকার মধ্যে শুধু এসআই যেটা, ঠিক আছে, সিলিকন যেটা অ্যাকচুয়ালি বলে, ঠিক আছে, তো তাকে আমরা বলছি এলিমেন্ট। আচ্ছা দাঁড়া, তোদের এইটা দিয়ে বুঝতে যদি অসুবিধা হয়, তোদেরকে সিলিকা দিয়েই হবে, ইঞ্জিনিয়ারিংটা আমি ইঞ্জিনিয়ার দিয়ে বোঝাই ভালো হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা ধরে নিলাম এসআই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসআই। তো এই শুধু এসআই যে অণুটা আছে, এসআই যে মলিকিউলটা আছে, সেটাকে আমরা বলি এলিমেন্ট। ঠিক আছে, এবার এই মলিকিউলের সাথে ধর অক্সিজেন একসাথে মিক্সিং করে আমাদের কি করছে, সিলিকা তৈরি করছে, তাই তো, SiO2 তৈরি করছে। সেটা কিরকম, SiO2। অ্যাকচুয়াল সিলিকাটা তো এই ফর্মেই থাকে। তার মানে কি, এর মধ্যে সিলিকা কম্পাউন্ডও থাকছে, প্লাস এর মধ্যে আমাদের অক্সিজেন কম্পাউন্ডও থাকছে, তাই তো। তো এই ধরনের জিনিসকে আমরা বলি কম্পাউন্ড। ঠিক আছে, যদি একটা থাকে, শুধু সিলিকা যদি অণু থাকে, তাহলে তাকে আমরা বলবো এলিমেন্ট। তোরা দেখবি বিভিন্ন যখন পড়বি বিভিন্ন বইতে দেখবি বলবে যে এই এলিমেন্টটা দাও, সোডিয়াম এলিমেন্ট কিরকম, ফসফরাস এলিমেন্ট কিরকম। ঠিক আছে, তো তার মানে এলিমেন্ট যখন বলছে, তার মানে একটা মলিকিউলকে আমাদের বোঝাচ্ছে, পার্টিকুলার একটা গোত্রের মলিকিউলকে বোঝাচ্ছে। মানে সোডিয়াম মানে শুধু সোডিয়ামকেই বোঝা যাচ্ছে। কিন্তু যদি সোডিয়াম ডাইঅক্সাইড যদি আমাদের বলা হয়, ঠিক আছে, তখন কিন্তু কি সোডিয়ামও থাকছে, অক্সিজেন থাকছে, তখন তাকে কিন্তু আমরা এলিমেন্ট বলবো না, তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড। মানে একের অধিক যদি কোনো এলিমেন্ট যদি মিক্সিং করা থাকে, তখন তাকে আমরা বলি কম্পাউন্ড। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এইটাকে বলা হয় একত্রে, এই জিনিসগুলো হচ্ছে বলা হয় পিওর সাবস্টেন্স। ঠিক আছে, এরা পিওর ভাবে আমাদের এক্সিস্ট করে, সাবস্ট্যান্সেস। ঠিক আছে, এবার দেখ হোমোজিনিয়াস জিনিসটা কি একটু বুঝি। এবার ধর আমার এই SiO2, ঠিক আছে, সিলিকা আছে। এবার এই সিলিকার সাথে হচ্ছে ধর আমাদের যে স্যান্ডের, ধর এটা আমার হচ্ছে স্যান্ড তৈরি করবে। ঠিক আছে, আমি SiO2 হিসাবে বলছি যে একটা স্যান্ড হিসাবেই ধরে নিলাম, কম্পাউন্ডটা ধর স্যান্ড আছে। তো এই যে এবার হচ্ছে যখন ধর আমি একটা অন্য কোনো কম্পাউন্ড তৈরি করছি, যদি তার ক্ষেত্রে যদি অনেকগুলো কম্পাউন্ড একসাথে থাকে এবং তারা যদি প্রপোর্শন একই থাকে, অর্থাৎ ধর এরকম ভাবে আছে, মানে একটা চেন প্রপোর্শনে এরকম আছে, নির্দিষ্ট দূরেতে নির্দিষ্ট জায়গায় যেখানে যা দেখবো সেখানে
ঠিক সেরকম জিনিসই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা জিওগ্রাফিক, একটা জিওমেট্রিক, একটা সুনির্দিষ্ট ফিগার পাবো। ঠিক আছে, তো এই ধরনের যদি আমরা এলিমেন্ট পাই তাকে আমরা বলি হোমোজিনিয়াস। কোনো মিক্সিং এর মধ্যে যদি কোনো মিক্সিং করা হয়, অনেক কিছু জিনিস একসাথে থাকে, তখন যদি এরকম পাই তাকে আমরা বলবো হোমোজিনিয়াস, GENEOUS। লাস্ট যেটা হবে বলুন তো। মানে হচ্ছে ধর কোন একটা মিক্সিং তৈরি করেছি, ঠিক আছে, তুই ধর আমার শরবত বানিয়েছিস, ঠিক আছে, শরবতের মধ্যে আমার কি কি থাকছে, নুন থাকছে, চিনি থাকছে, লেবু থাকছে, তাই তো। শরবতটাকে যখন ভালো করে গোলাস, যখন প্রথম যখন টেস্টটা নিস, সেই যে টেস্টটা পাস, লাস্টের যখন শরবতটা নিস প্রায় অলমোস্ট একই তো টেস্টটা থাকে যদি ভালো করে মিক্সিং করিস। কি রে, শরবতের টেস্টটা একই থাকে, তার মানে হ্যাঁ কি স্যার। শরবতের প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আমার ওই যে চিনি, নুন, লেবু এদের কম্পাউন্ড গুলো মানে সমান পরিমাণে সব জায়গায় আছে, তাই তো, তাই টেস্টটা আমরা সব জায়গাতে সমানভাবে পাচ্ছি। তো সেইখানে হচ্ছে শরবতটা হয়ে গেল আমার হোমোজেনিয়াস মিক্সচার। ঠিক আছে, আমরা এইটা আগেরটাকে বললাম পিওর সাবস্টেন্স, এগুলো পিওর ফর্মে আছে। এবার ধর কোনো একটা মিক্সিং করছি, তাহলে সেই মিক্সিংটাকে আমরা হোমোজিনিয়াস কখন বলবো, যখন সমস্ত কিছু মিক্সিং এর মধ্যে যখন দেওয়ার পর সমস্ত জায়গাতে যখন একই জিনিস সব ইকুয়াল প্রপোর্শনে পাবো, সেখানে আমি নুনও যেমন পাচ্ছি, চিনিও পাচ্ছি, লেবুও পাচ্ছি, জলও পাচ্ছি। প্রথমে যখন যেটা শরবতটা খেলাম যা টেস্ট পেলাম, লাস্টে যেটা খেলাম সেটারও একই টেস্ট পেলাম। তার মানে কি প্রত্যেকটা জায়গায় সমান পরিমাণে জিনিসটার মিক্সচারটা আছে, তাই তো। অথচ শরবতটাকে দেখবি কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবি নিচেতে অনেকটা থিতিয়ে পড়ে, এই ওপরটা হয়তো একটু জল জল টাইপের লাগবে, নিচেটা হচ্ছে অনেকটা কড়া টাইপের লাগে, তখন কিন্তু সেই হোমোজিনিটি তার নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের মিক্সচারকে বলা হয় হোমোজিনিয়াস। আর হেটারোজিনিয়াস মিক্সচারটা কি? হেটারোজিনিয়াস মিক্সচার মানে হচ্ছে কোনো একটা মিক্সচারের মধ্যে বিভিন্ন টাইপের এলিমেন্ট আমরা দিলাম, কিন্তু দেখা গেল কিছু কিছু পার্টিকুলার জায়গায় সেম কম্পাউন্ডগুলো একইভাবে রয়ে গেছে। ঠিক আছে, ধর এইখানে কিছুটা প্রপোর্শন রয়ে গেছে, এইটার হচ্ছে আবার এইখানটা কিছুটা বেশি রয়ে গেছে, এইটার আবার এইখানটা কিছুটা রয়ে গেছে, এইখানটা আবার কিছুটা রয়ে গেছে সাপোজ ধর। ঠিক আছে, আর হচ্ছে বাকিটা হচ্ছে ধর এইখানে এরকম ভাবে আছে। ঠিক আছে, তো এই ধরনের মিক্সচার যদি হয় তাকে আমরা বলবো হেটারোজেনিয়াস মিক্সচার। হেটারোজেনিয়াস, এই ধরনের মিক্সচারকে বলবো হেটারোজেনিয়াস মিক্সচার। কংক্রিটের ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই দেখা যায়। কেন এরকম দেখা যায়, এটাকে বলা হচ্ছে আমাদের মিক্সচার। কেন, কারণ কংক্রিটের মধ্যে ধর এই এই লাল লাল গুলোকে ধর তোরা গ্রাভেল ধর, স্টোন চিপ ধর, কারণ স্টোন চিপ দেখ ধর একটা জায়গায় আছে, তো এই জায়গাটা যখন স্টোন চিপ আছে এই জায়গাটাতে সে একই সাইজের স্টোন চিপ থাকবে তার কোনো মানে নেই, এখানটা ধর অন্য টাইপের সাইজের স্টোন চিপ আছে। তো বাকি যে জায়গাগুলো আছে ফিল আপগুলো আছে সেই সেই জায়গাগুলো দেখ স্যান্ড আছে, স্যান্ডের মাঝে মাঝে কি আছে, সিমেন্ট আছে। তো যখন হচ্ছে আমরা কংক্রিটটাকে যখন মিক্সিং করি, যদি যখন কংক্রিটকে ভাইব্রেট করা হয়, একটা জিনিস দেখেছিস যে ভারী জিনিসগুলো অর্থাৎ স্টোন চিপগুলো দেখবি নিচের দিকটায় বেশি থিতিয়ে পড়ে, আর ওপরে দেখবি ব্লিডিংটা হয়। ব্লিডিংটা কি, ওপরে যে কংক্রিটের যে সিমেন্ট পেস্টের মর্টারের যে পেস্টের যে স্লারিটা সেটা উপর দিকে উঠে আসে। ঠিক আছে, তো ফলে কি হয়, একটা ডিসব্যালেন্স টাইপের জিনিস তৈরি হয়ে যায়। তো এই জন্যই বলা হচ্ছে এই ধরনের মিক্সচারকে বলা হচ্ছে হেটারোজেনিয়াস মিক্সচার। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো এই স্যার বল। হেটারোজেনিয়াস মানে যে মানে যেখানে মোটামুটি সিমিলার ভাগে থাকবে বা স্যান্ড বা স্টোন ভাগে থাকবে এরকমই। না না, সেটাকে আমরা হেটারোজেনিয়াস বলছি না। হেটারোজেনিয়াস মানে বলছি যে কংক্রিটের সব জায়গায় যে সব জিনিস একই রকম প্রপোর্শনে পাবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ধর এইটা হচ্ছে আমার একটা বিম সেকশন, ধর এখানটা আমার একটা বিম সেকশন। হোমোজেনিয়াস মানে কি, যদি এইখানটা একটা থাকে, ধর জিনিসটা হোমোজেনিয়াসের মধ্যে বলছি, ধর এটা হচ্ছে তোর আমার সিমেন্ট, ঠিক আছে, এটা ধর হচ্ছে আমার স্যান্ড,
এটা হচ্ছে আমার ধর গ্রাভেল, ঠিক আছে, তিনটে সাইন দিয়ে বললাম। তাহলে হোমোজিনিয়াস হওয়ার মানে কি, এখানে যদি সিমেন্ট স্যান্ড গ্রাভেল থাকে তাহলে এই পয়েন্টেও সিমেন্ট এরকম ভাবে থাকবে, এতটাই থাকবে, স্যান্ডও এতটাই থাকবে, আর গ্রাভেলও ঠিক এই পজিশনই থাকবে। তাই কি থাকে? সিমেন্টের ক্ষেত্রে কি হয়, এখানে ধর সিমেন্ট আছে, এইখানটা ধর তারপরেই ধর একটু গ্রাভেল আছে, ঠিক আছে, তারপরে ধর এইখানে সিমেন্টটা শিফট করে গেল, এইখানে কিছুটা সিমেন্ট থাকে, তারপরে হচ্ছে ধর এখানে কিছুটা স্যান্ড থাকছে, এরকম ভাবে স্যান্ড থাকছে, সমস্ত কিছু একটা মিক্সিং ভাবে অবস্থায় থাকে, ঠিক আছে, হ্যাপাজার্লি অবস্থায়, যে সব জায়গায় সব জিনিস একই প্রপোর্শনে থাকবে। তুই যে মিক্সিংটা করছিস সেই মিক্সিংয়ে যে সব সময় যে তোর একই সাইজ একই প্রপোর্শন থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে, কিন্তু রাফলি মোটামুটি একটা প্রপোর্শন রাখা হয়, ঠিক আছে। তো এইটা নিয়ে অত রিসার্চ করার আমাদের দরকার নেই, যতটুকু দরকার ততটুকু আমরা জেনে গেলাম, ঠিক আছে, যে হেটারোজিনিয়াস কেন মেটেরিয়াল বলা হয়, ঠিক আছে। তো মেটেরিয়ালের মধ্যে আমাদের সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, এইগুলো সব মোটামুটি আমরা একটা বেসিক আলোচনা করে নিলাম। বল স্যার বলছি কম্পোজিট মেটেরিয়ালটা একটু বলে দিন না, কম্পোজিটটা কি কম্পোজিট মেটেরিয়ালটা কম্পোজিট মেটেরিয়াল? মানে হোমোজিনিয়াস একটা আছে, হেটেরোজিনিয়াস একটা আছে, কম্পোজিট একটা আছে। তাহলে ওইটা আমাকে পুরো এটা নোটটা বানাতে হবে, দাঁড়া। কম্পোজিট মেটেরিয়াল, তাহলে সবকটা মেটেরিয়ালেরই নাম লিখে নিবি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুদিটা ভালো আছে। দাঁড়া, টাইপ অফ মেটেরিয়ালস লিখি। দাঁড়া, মেটাল, পলিমার, সিরামিক, কম্পোজিট, আচ্ছা এটা আমি পরে লেখাবো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আমার আছে। ছন্দটা নষ্ট হয়ে যাবে তাহলে, এটা আমাকে কারণ আমাকে ওটা দেখে নোটটা বানিয়ে তোদের দিতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি ছিল মেটেরিয়ালের পর? কংক্রিট মিক্স, তাই তো। তো হেডিং দে কংক্রিট মিক্স। ঠিক আছে, তো কংক্রিট মিক্স হচ্ছে আমাদের দুটো টাইপের হয়, তাই তো। আমরা জানি কংক্রিট মিক্স হচ্ছে আমরা কংক্রিটকে মিক্সিং করতে পারি, এই যে প্রপোর্শনগুলোকে, এটা হচ্ছে আমরা দুভাবে করি। একটাকে বলা হয় নমিনাল মিক্স, আর একটাকে বলি আমরা ডিজাইন মিক্স, ঠিক আছে। তো একটাকে আমরা বলছি যে নমিনাল মিক্স, আর একটাকে বলছি আমরা ডিজাইন মিক্স, ঠিক আছে। তো নমিনাল মিক্স কি আগে আমরা একটু লিখে নেব, 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখ নমিনাল মিক্স। নমিনাল মিক্স আমরা কোথায় ইউজ করি? বেসিক্যালি সব ইয়ে করতে হয় কমার, যেটা নরমালি ইউজ করি আমরা মিক্সার প্লেন কংক্রিট ওয়ার্ক কাজের ক্ষেত্রে, তাই তো। আচ্ছা আসলে যেটা বিগ ওয়ার্কের ক্ষেত্রে তো লেখ, কিংবা যেখানে যেখানে পিসিসি করা আছে সেখানে। বেশ লেক্স পয়েন্টগুলো বলে যাচ্ছি, লিখে যা। নমিনাল মিক্সে লেখ ফিক্সড প্রপোর্শন based on volumetric ratio. Fixed proportion based on volumetric ratio are called nominal mix. Fixed proportion based on volumetric ratio are called nominal mix. অর্থাৎ যে মিক্সটা হচ্ছে আমরা ভলিউমের উপর বেস করে বানাই সেটাকে আমরা বলি নমিনাল মিক্স। নেক্সট পয়েন্টে আয়। স্যার নমিনাল মিক্সের একটা ডেফিনিশন ওই কোডে রয়েছে, ঠিক ওটা বুঝতে পারছি না কি আছে বল? আচ্ছা আমি আগে লিখিনি, তারপরে ওটা দেখছি, ঠিক আছে।
তো নেক্সট পয়েন্টে লেখ বেসড অন এক্সপিরিয়েন্স। নমিনাল মিক্স আমরা করি এক্সপিরিয়েন্সের ওপর বেস করে, ঠিক আছে, বেসড অন এক্সপিরিয়েন্স। 3 নম্বর পয়েন্ট লেখ, নেক্সট পয়েন্ট লেখ কোয়ান্টিটি অফ ওয়াটার। আমি এই মিক্সিং এর এটা ছোট্ট করে নোট লেখাবো, হ্যাঁ। কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ নট ফিক্সড। কতটা জল আমাদেরকে দিতে হবে সেটা ফিক্স থাকে না। ফুল স্টপ দিয়ে লেখ ইট ইজ প্রোভাইডেড অ্যাজ পার সাইট রিকোয়ারমেন্ট। quantity of water Quantity of water is not fixed. It is provided as per site requirement. অর্থাৎ আমাদের যে ওয়াটারটা আমরা দেব, তোরা নমিনাল মিক্স সবাই নিশ্চয়ই দেখেছিস, সবার বাড়ি ঢালাই হওয়ার সময় নমিনাল মিক্সটাই করে, অ্যাকচুয়ালি ডিজাইন মিক্স আমাদের এখানে হয় না। তো নমিনাল মিক্সে কি করে, প্রথমে হচ্ছে তোর সিমেন্ট ফিমেন্ট সব কিছুকে মিক্সিং করে একটা দেখবি উঁচু ঢিপির মতো তৈরি করে, তার মধ্যে একটা গর্ত তৈরি করে, তাই তো, সে ভলকানো টাইপের একটা শেপ করে, তার মধ্যে জলটাকে মোটামুটি একটা প্রপোর্শন দিয়ে সেইটাকে মিক্স করা হয়। মিক্স করে যদি দেখা যায় শক্ত হয় তা আরো একটু জল অ্যাড করে একটা মোটামুটি মিক্সিং তৈরি করা হয়। তো এইখানে কি হচ্ছে, আমাদের কতটা ওয়াটার এক্স্যাক্টলি লাগবে সেটা কিন্তু আমরা ফিক্সড করি না, যতটুকুনি দরকার ততটুকুনি ইউজ করছি। স্যার বলছি 1 নম্বর পয়েন্টটা একবার রিপিট করবেন? Fixed proportion based on volumetric ratio are called nominal mixed. ঠিক আছে, আর nominal mixে কি কি গ্রেডেড, আচ্ছা আরেকটা লিখে রাখ, the properties of different materials, the properties of different materials used are, the properties of different materials used are not considered. The properties of different materials used are not considered. অর্থাৎ ওই যে সিমেন্ট, স্যান্ড, তারপরে স্টোন চিপ যেগুলো মিক্সে ইউজ করছি তাদের প্রপার্টি কি আছে না আছে সেইগুলো নমিনাল মিক্সে অতটা ইম্পর্টেন্স দেওয়া হয় না, ঠিক আছে। তারপর লিখে রাখ ইউজড ইন অর্ডিনারি কংক্রিট ওয়ার্ক, ইউজড ইন অর্ডিনারি কংক্রিট ওয়ার্ক। তারপর আরেকটা পয়েন্ট লিখে রাখ, আপ টু, আমরা গ্রেড অফ কংক্রিটে আসবো, তার আগে তাও লিখে রাখ আপ টু M20 কংক্রিট, আপ টু M20 কংক্রিট। তার মানে M20 কংক্রিট মানে কি কি আসছে আমাদের, সেখানে আসছে M10, M15 আর হচ্ছে M20, ঠিক আছে। তো এইখানে এদের প্রপোর্শনটা কত কত থাকে, 1:3:6, 1:2:4, 1:1.5:3, ঠিক আছে। তো এই তিনটে রেশিওতে জেনারেলি করা হয়, আর এই যে রেশিওগুলো করা হচ্ছে এগুলো কি বাই ভলিউম, এগুলোকে আমরা বাই ভলিউমে করছি, ঠিক আছে। এবার আয় ডিজাইন মিক্স। হ্যালো স্যার, বল। একটা হয় না 112 112 সেটা ডিজাইন মিক্সে চলে আসছে, ঠিক আছে, সেটা ঠিক আসবো। আছে 25 আমি কি বললাম, স্যার কোডে তো M7.5 আছে। M7.5 আমাদের প্র্যাকটিক্যালে লাগে না, কাজ হয় না, আচ্ছা ঠিক আছে, সেই জন্য আমরা ওইটা লিখি না। স্যার ডিজাইন বল। স্যার বলছি যে স্যার আপ টু M10 কংক্রিটের উপরে যে অপশনটা ইয়েটা বলেছিলেন পয়েন্টটা একবার স্যার রিপিট করবেন? আপ টু M20 কংক্রিট বলে তারপরে এইটা লিখলাম, তো আর কিছু লেখা দরকার না
না স্যার, এর উপরের পয়েন্ট একটা প্রপোর্শন অফ ডিফারেন্ট মেটেরিয়ালটা আর এই আপ টু M20 কংক্রিটের মাঝের ইয়েটা, মাঝের যে ইয়েটা বলেছিলেন ইউজ ইউজ ফর ইন অর্ডিনারি কি লিখেছিলাম বলে দাও তো একটু, আমি তো দেখে দেখে বোঝাম। used in ordinary concrete work, ওটা 5 নম্বর পয়েন্টটা যেটা ওটা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা ওটা ঠিক আছে, এবার ডিজাইন আচ্ছা। মিক্সটা কর। ডিজাইন মিক্সটা কি? নমিনাল মিক্সটা হয়ে গেল। ডিজাইন মিক্সটা হচ্ছে এখানে আমাদের সমস্ত কিছু অ্যাজ পার ডিজাইন অনুযায়ী হয়, ঠিক আছে? তো কি কি জিনিস এখানে করা হয় সেটা আমরা একটু দেখে নেব। ফার্স্ট পয়েন্ট লেখ প্রপোর্শনিং মাস্ট বি বাই ওয়েট। এখানে যে প্রপোর্শনটা করা হয় মাস্ট বি বাই ওয়েট, প্রপোর্শনিং মাস্ট বি বাই ওয়েট। হ্যাঁ স্যার বলুন। proportioning must be by weight. ঠিক আছে, তারপর নেক্সট পয়েন্ট লেখ based on calculation, based on calculation as per, based on calculation as per IS, as per IS 10262 ব্র্যাকেটে লেখ 2019। এখানটা বলে এখানে লিখে রাখ ওল্ড কোডটা হচ্ছে ও লিখে রাখ IS 10262 2009, কারণ তোদের যে কোশ্চেন আসে অনেক সময় 2009 সালের উপর কোডের উপর বেস করেও আসে, ঠিক আছে? কিন্তু আমরা দুটো কোডকেই যখন মিক্স ডিজাইন করব, ঠিক আছে, ডিজাইন মিক্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি মিক্স ডিজাইন। মিক্স ডিজাইনটা যখন করব তখন পুরনো কোড আর নতুন কোড একসাথেই পরপর কম্প্যারিজন করেই করব, যাতে যদি কোনো কোশ্চেন আসে তাহলে দুটো থেকেই বুঝতে পারি যে তফাৎটা কোথায় আছে, ঠিক আছে? এটা হলো নেক্সট পয়েন্ট লেখ কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ অলসো ফিক্সড। quantity of water is also fixed by weight. Quantity of water is also fixed by weight. সমস্ত কিছু ডিজাইন মিক্সে যা কিছু করব ভলিউমে কিছু কাজই হবে না, সব ওয়েটে কাজ হবে। স্যার আবার বলুন না। কোয়ান্টিটি কোয়ান্টিটি অফ ওয়াটার অফ ইজ অডিও আস্তে আসছে। হ্যাঁ স্যার আস্তে হয়ে যাচ্ছে। আজকে সবাই কানে হেডফোন লাগিয়ে ফুল স্পিকার দিয়ে দেয়, কিছু করার নেই, কোথাও মানে মেকানিক্যাল ডিফেক্ট হচ্ছে। কোয়ান্টিটি অফ ওয়াটার, quantity of water is also fixed, ঠিক আছে? quantity of water is also fixed, ঠিক আছে? তারপরে বাই ওয়েট বললেন যে বাই ওয়েট, হ্যাঁ লাস্টে লিখে দে বাই ওয়েট, ঠিক আছে? নোটটা কিন্তু বারবার বলছি গুছিয়ে লিখবি, এটা কিন্তু আমার কাছে কোনো নোট নেই, পরে কেউ চাইতে পারবি না আমার কাছে। একটু দাঁড়া, হ্যাঁ আমি কোথায় ছিলাম? হ্যাঁ বাই ওয়েট এবার লেখ ডিজাইন মিক্স ইজ অ্যালাউড, ডিজাইন মিক্স ইজ অ্যালাউড for, design mix is allowed for M25 ব্র্যাকেটে লিখে দে 1:1:2। কেউ একজন প্রশ্ন করছিলিস না? ডিজাইন মিক্স ইজ অ্যালাউড ফর M25 or higher grade, ঠিক আছে, or higher grade, ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম হায়ার গ্রেড আমরা কত দেখেছিলাম বল? আমিলিয়া বল, তোদের মিক্স ডিজাইন পড়িয়েছিলাম, বল কত পর্যন্ত পড়েছিলাম? আমরা দেখেছিলাম M65 পর্যন্ত কোডে দেয়া ছিল, তাই তো? M60 পর্যন্ত, সরি
এখন M80 পর্যন্ত করা আছে, তাই তো? M80 পর্যন্ত ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত এইটাই করা হয়। আমেরিকা সেটা M100 এর কাছাকাছি চলে গেছে, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে স্লোলি করছি। নেক্সট পয়েন্ট লেখ, ম্যাক্সিমাম নমিনাল। এই যে পয়েন্টগুলো লেখাচ্ছি, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা অবজেক্টিভ কোশ্চেন। নোট মানে হচ্ছে আমাদের একটা কম্প্যাক্ট জিনিস থাকবে যেখানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট হাইলাইট। আমার সেই গুছিয়ে সেই একদম ইতিহাস লিখবো সেটা নয়, যতটুকুনি দরকার ততটুকুনি আমরা লিখে রাখবো। ম্যাক্সিমাম nominal size of course aggregate, maximum nominal size of course aggregate লিখে রাখ 20 mm। আমরা মিক্স ডিজাইনের ক্ষেত্রে যে নমিনাল সাইজ যে এগ্রিগেটটা ইউজ করি ম্যাক্সিমাম কেসেই, সেটা হচ্ছে 20 mm। স্যার বল। কিছু কিছু ক্ষেত্রে স্যার এটা 25 এমএম আছে। অনেক জায়গায় 40 mm ও ইউজ করে, ঠিক আছে? কিন্তু আমরা আইডিয়াল অ্যাকচুয়ালি ইউজ করা উচিত 20 mm, ঠিক আছে? তারপরে লিখে রাখ মিনিমাম অ্যামাউন্ট অফ সিমেন্ট। ডিজাইন মিক্স করতে গেলে মিনিমাম অ্যামাউন্ট অফ সিমেন্ট কত দিতে হয়? মিনিমাম অ্যামাউন্ট অফ সিমেন্ট লিখে রাখ 300 কেজি পার মিটার কিউব। অর্থাৎ 1 মিটার কিউব কংক্রিট বানাতে গেলে মিনিমাম আমাদের 300 কেজি সিমেন্ট লাগে, মিনিমাম এটা। তার মানে 300 কেজি মানে 50 বস্তা, 50 কেজি যদি 1 বস্তা হয় তাহলে কত হচ্ছে? 6 বস্তা, তাই তো? তার মানে আমাদের এইখান থেকে একটা বেসিক আইডিয়া হয়ে যাচ্ছে যে 1 মিটার কিউব সিমেন্ট যদি আমাকে কংক্রিট বানাতে হয় তাহলে মিনিমাম আমার 6 বস্তা সিমেন্ট লাগবে, মিনিমাম এটা, ঠিক আছে? স্যার অ্যাকুরেট 6.2 আছে, কি 6.2 আছে। এগুলো দরকার নেই তোদের। এগুলো দরকার নেই, এগুলো জাস্ট বেসিক কনসেপ্ট। তারপরে লিখে রাখ অ্যাকচুয়াল স্যাম্পল অফ মেটেরিয়াল, actual sample of material are used and mixed in design proportion, ঠিক আছে? ফুল স্টপ দে। mixed and design proportion, mixed in design proportion, ঠিক আছে? অ্যাকচুয়াল স্যাম্পল অফ মেটেরিয়াল, আমাদের যে অ্যাকচুয়াল যে মেটেরিয়ালের যে স্যাম্পলটা নিই সেটাকে ইউজড অ্যান্ড মিক্সড করা হয় ইন ডিজাইন প্রপোর্শন। প্রত্যেকটাকে কিন্তু আমাদের ডিজাইন প্রপোর্শনেতেই করতে হবে। মানে আমি একটা সিমেন্ট নিচ্ছি মানে ওপিসি পিপিসি সমস্ত কিছু একসাথে মিক্সিং করে একটা সিমেন্ট ধরলাম, সেটা করলে হবে না। ওপিসি মানে ওপিসি সিমেন্টই থাকবে, পিপিসি মানে পিপিসি সিমেন্টই শুধু থাকবে, ঠিক আছে? তারপরটা লিখে রাখ কংক্রিট ইজ কাস্টেড ইন কিউবস। কংক্রিট ইজ কাস্টেড ইন কিউবস। কিউবস গুলো কত সাইজ হয় বল? 150 ইন্টু 150 হয়, তাই তো? অনেক জায়গায় অনেক কিউব হচ্ছে আবার 100 ইন্টু 100 ইন্টু 100 হয়, ঠিক আছে? এইটা হচ্ছে যদি 20 mm সাইজ যদি হয় স্ট্যান্ডার্ড তখন এইটা করব। এর থেকে যদি বিলো যদি 10.5 বা 12 mm যদি হয় তখন এই 10 অনেক সময় ইউজ করে, ঠিক আছে? লাইনটা রিপিট করুন। কি বললাম আমি লাইনটা মনেই নেই, কি বললাম রে? concrete is casting, তারপর Concrete is casted in cubes.
কিউবস দিয়ে লিখে রাখ 150 mm কিউব বলে 150 mm শুধু লিখে রাখ, তাহলেই হবে। মানে 150 mm এর কিউব ইউজ করি, তাই তো? কিউব লিখে 150 লিখে দেব, 150 mm কিউবস অ্যান্ড টেস্ট করা হয় at 28 days, 28 দিন পর হচ্ছে কংক্রিটটাকে টেস্ট করা হয়, ঠিক আছে? কমা দিয়ে only that proportion is suggested, that provided, ঠিক আছে? একমাত্র সেই প্রপোর্শনটাকেই আমরা প্রোভাইড করব যেটা 28 দিনে কিউবের স্ট্রেংথ আমার গেইন করবে, ঠিক আছে? ঠিক আছে, এরপর হচ্ছে আমরা একটা নোট লিখ। So proportion is suggested that provided, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা নোট লেখ, নোট বলে এখানটা লিখে রাখ, দুটো তিনটে নোট লিখবো আমরা এখানে। নোটে ফার্স্ট নোট লেখ IS 456/2000, IS 456/2000 has recommended minimum grade of concrete. IS 456/2000 has recommended minimum grade of concrete shall not be less than M20 in RCC work, কনফিউজ হয়ে যাস না জানো, M25 আর M20 এর মধ্যে কনফিউজ হয়ে যাস না জানো। যদি কোশ্চেনে আসে যে আরসিসি ওয়ার্কের জন্য মিনিমাম কত গ্রেডের কংক্রিট দরকার, তখন লিখতে হবে M20। আর যদি বলে যে ডিজাইন মিক্সের জন্য মিনিমাম কত গ্রেডের কংক্রিট দরকার, তখন বলবো M25। এইটাতে অনেকে কনফিউজ হয়ে যায়, কারণ আরসিসি মানে আরসিসি ডিজাইন বলা হয়, ঠিক আছে? তো যদি শুধু বলে যে আরসিসি ওয়ার্ক বলা হয়, তখন তারা আমরা M20 ইউজ করি, যেটা হচ্ছে আমাদের নর্মাল যে বিল্ডিংগুলো হয়, আমাদের অর্ডিনারি যে একতলা দোতলা বিল্ডিং হয়, তাতে সবেতেই আমরা M20 আরসিসি ওয়ার্কই করি, ঠিক আছে? আরসিসি ডিজাইন আর শুধু আরসিসি মধ্যে ফারাক করলে কি হবে? আরসিসি ডিজাইন আর আরসিসি ফারাকের মধ্যে হচ্ছে, দেখ ডিজাইন না, জিনিসটা ভালো করে বুঝ। ডিজাইন মিক্স মানে হচ্ছে সেখানে হচ্ছে সমস্ত কিছু প্রপোর্শন হচ্ছে আগে থেকেই প্রি ডিটারমাইন্ড বা প্রি ক্যালকুলেশন করে আমরা তৈরি করি, ঠিক আছে? ধর আমরা একটা মাল্টি স্টোরেড বিল্ডিং বানাচ্ছি, ঠিক আছে? তো মাল্টি স্টোরেড বিল্ডিংটা যখন আমরা বানাই তখন বা হয়তো কোনো একটা ড্যামের প্রজেক্ট বানাচ্ছি, তো সেখানে তো আমার প্রত্যেকটা জায়গায় আমার ওই জল মিশিয়ে হাতে করে মিক্সিং করে কোথায় কত মিক্স হচ্ছে সেইটা করা সম্ভব নয়। তো সেখানে কি করা হয়, আগে অনেকগুলো ট্রায়াল অ্যান্ড এরর টেস্ট করে দেখা যায় যে এই পার্টিকুলার কংক্রিটের এই প্রপোর্শনগুলো যদি আমার দেয়া হয়, এত ওয়েট আমার ওয়াটার দেয়া হয়, তাহলে আমার এই স্ট্রেংথ মোটামুটি দেবে, ঠিক আছে? তো হাই রাইজ যখন বিল্ডিং করছি, তখন একটা লার্জ প্রপোর্শন হচ্ছে আমার কংক্রিট অ্যাট এ শর্ট টাইম হচ্ছে আমাদের দরকার। ভালো করে বোঝা গেল? লার্জ প্রপোর্শন হচ্ছে কংক্রিট আমার লাগছে অ্যাট এ শর্ট টাইম। তো সেই জন্যই সেখানে হচ্ছে আমাদের ব্যাচিং প্ল্যান্ট তৈরি করা হয়, তাই তো? ব্যাচিং প্ল্যান্টের কাজটা কি? ব্যাচিং প্ল্যান্টে দেখবি আমাদের এই যে দেখাই, এটা বললি যখন আমি জিনিসটা বুঝিয়ে দিই। ব্যাচিং প্ল্যান্ট নিশ্চয়ই সবাই দেখেছিস। তো এই যে ব্যাচিং প্ল্যান্টটা যখন বসানো হয়, দেখবি ব্যাচিং প্ল্যান্টের বিভিন্ন দিকে, ব্যাচিং প্ল্যান্ট অফ কংক্রিট দ্বারা অফ
কংক্রিট কংক্রিট মিক্সচার একটা ইমেজই দেখে সবার কাছে অডিও আসছে রে আসছে মোটামুটি। দাঁড়া কোথায় রে কংক্রিট মিক্সচারের ব্যাচিং প্ল্যান্ট আমাদের যেগুলো ইউজ হয় সেই মিক্সিং ব্যাচিং প্ল্যান্টগুলো কোথায় ব্যাচিং প্ল্যান্ট আশা করি সবাই দেখেছিস কি দেখিসনি কেউ এমন আছিস যে ব্যাচিং প্ল্যান্ট দেখিসনি সে কংক্রিটের তো দেখিনি দেখিনি স্যার। দেখিনি স্যার, দেখিনি। দেখিনি। এটা ওই বিটুমিনের যেটা যে কাজ হয় ওটা দেখেছি। দাঁড়া ব্যাচিং প্ল্যান্টটা দেখাই একটা কারণ এই জিনিসটা সম্পর্কে তোদের একদম বেসিক আইডিয়া থাকা দরকার যে একটা ব্যাচিং প্ল্যান্ট ধর কোনোদিনও তোর কোনো একটা ফিল্ডে যখন কাজ করতে যাবি এবার আমরা তো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার যখন ডিগ্রি নিচ্ছি তখন ধর মানে ছোটোখাটো বিল্ডিং তো করবো না একটা ডিগ্রি ইঞ্জিনিয়ার বা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যখন তোরা যখন ফিল্ডে ধর কাজ করি তখন দেখবি একটা বড় প্রজেক্টের ওপর তোরা কাজ করবি তো তখন হচ্ছে তো হ্যান্ড মিক্সিং এর তখন ভূমিকা থাকবেই না দাঁড়া এক মিনিট সুইং কোম্পানির হচ্ছে SP30 সার্চ করুন পেয়ে যাবেন কে সুইং কোম্পানির SP30 SP30 সুইং ব্যাচিং প্লেন হ্যাঁ সুইং কোম্পানি কি চলে এলো তো অনেক চলে SP30 স্যার SP30 ব্যাচিং প্লেন সুইং কোম্পানির SP30 ব্যাচিং প্ল্যান্ট নাইকে আছে ব্যাচিং প্ল্যান্ট PLA SP30 দিন হ্যাঁ ঠিক আছে এটা দেখাচ্ছে কিন্তু এটা কি বলতো ফাঁকাটা দেখাচ্ছে ভর্তিটা দেখাচ্ছে না আমি এক্স্যাক্টলি এই জিনিসটা আমি চাইছি না এই জিনিসটা চাইছি না এসপি নয় সিপি এই জিনিসটা এই দেখ এইভাবে ব্যাচিং প্ল্যানগুলো তৈরি হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাচিং প্ল্যান্টের অ্যাকচুয়ালি বিভিন্ন দিক থেকে কিছুই বুঝতে পারছি না স্যার। দাঁড়া আমি এই যে ছবিটা এত ছোট আসছে কিছুই বোঝা যাচ্ছে না। দাঁড়া ভিডিও দেখাম। আমি একটা ভিডিও দেখাই এই জিনিসটা ভালো করে মাথার মধ্যে ক্লিয়ার কর জিনিসটা খুব ছবিটা ভুলে যাচ্ছে না ওরকম ভাবে। দাঁড়া চালাচ্ছি ব্যাচিং প্ল্যান্ট তাই তো CP30 ব্যাচিং প্ল্যান্ট আমার নেট কেন এত স্লো বলতো ওয়েট encoding over Sir, turning down video setting using আমরা ইউটিউবে বেসিক প্ল্যানের কিছু ভিডিও দেখে রাখবো, আপনি ক্লাসটা এগিয়ে নিয়ে যান তাহলে বুঝে ভালো হতো। বেশ ঠিক আছে আমি তোদের ব্যাচিং প্ল্যানটা দিয়ে দেবো ঠিক আছে আমার নেটটা স্লো আছে এমনিতে আমার দেখারও পাচ্ছি না আর ক্লাসটা এগিয়েও নেই ব্যাচিং প্ল্যান্ট মোটামুটি এরকম টাইপের হয় আমি জাস্ট বেসিক জিনিসটা বলে দিচ্ছি তো ব্যাচিং প্ল্যান্টে 3টে কি 4টে খোপ থাকে ঠিক আছে এরকম 3টে 4টে করে খোপ থাকে প্রত্যেকটা খোপে বিভিন্ন দেয়া থাকে একটা খোপে ধর স্টোন চিপ দেওয়া রইলো একটা খোপে হয়তো স্যান্ড দেওয়া রইলো একটা জায়গাতে পার্টিকুলার সিমেন্ট রাখা হলো একটা জায়গায় ওয়াটার রাখা হলো তো প্রথমে হচ্ছে আমরা ডিজাইনটা করিনি ডিজাইন একটা মোটামুটি ধরে নিই যে আমরা এই রেশিওতে আমরা নেব নিয়ে কি করা হয় এই ব্যাচিং প্ল্যান্ট যখন করা হয় তখন দেখবি এই যে আমাদের যে গাড়িগুলো হয় আমাদের এই যে গাড়িগুলো যে রেডিমিক্স যে কংক্রিটের যে গাড়িগুলো হয় এই গাড়িগুলোতে তখন কি করা হয় এই ব্যাচিং প্ল্যান্ট থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে এর মধ্যে ঢেলে দেওয়া হয় ঠিক আছে এই একদম পুরো নিখুঁত প্রপোর্শনেতে জিনিসগুলো এই গাড়িটার মধ্যে ঢেলে দেবে প্লাস ওয়াটার দিয়ে ঢেলে দেবে এবার এই গাড়িটা যত রাস্তা যাবে যেতে যেতেই এই জিনিসটাকে পুরো মিক্সিং করে ঠিক আছে এটাকে বলে রেডি মিক্স কংক্রিটের যে এটা আছে ঠিক আছে
তো এই জিনিসটা হচ্ছে মোটামুটি হয়, ঠিক আছে। ব্যাচিং প্ল্যান্টের কেউ একটা ভিডিও পেলে দিয়ে দিস ইউটিউবে, এই ইউটিউবে বলছি গ্রুপেতে দিয়ে দিস, তাহলে সবাই দেখে নিবি। আচ্ছা কি বললাম বল, M20 আরসিসি ওয়ার্কের জন্য, তাই তো? ঠিক আছে। আচ্ছা আর একটা নোট বলে লিখে রাখ, ইন IS 456/2000, in IS 456/2000 there is nothing mentioned, there is nothing mention of, there is nothing mention of 1:1:2 ratio for M25 গ্রেড কংক্রিট। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে আমাদের মানে যখন ডিজাইন মিক্স যখন করি, একটা জিনিস ক্লিয়ারলি বুঝে যা, নমিনাল মিক্স যখন করি তখন এই রেশিওটা বাই এক্সপেরিয়েন্স থেকে আমরা এই রেশিওটা পেয়েছি, কিন্তু ডিজাইন মিক্স যখন করি তখন M25 গ্রেড করতে গেলে যে পার্টিকুলার এই রেশিওটাই দিতে হবে তার কিন্তু কোনো নেই, ঠিক আছে, কোনোভাবে নেই। ডিজাইন মিক্স হচ্ছে অ্যাজ পার মেটেরিয়ালের উপর বেস করে বিভিন্ন গ্রেড, M25 যদি আলাদা মেটেরিয়াল ইউজ করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই গ্রেডটা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে, ঠিক আছে, এটা লিখে রাখ, কেন এটা রেশিওটা কেন করা হয় না সেটা লিখে রাখ, কারণ এটা তোদের নলেজের জন্য দরকার। লিখে রাখ, কংক্রিট অফ অ্যাভব, concrete of above M20 must be design mixes, concrete of above M20 must be design mixes, full stop there. Next leg, if one takes 1:1:2 ratio, if one takes 1:1:2 ratio, comma দিয়ে then cement, হ্যাঁ রিপিট করুন। if one takes 1:1:2 ratio, then the cement content comes 528 kg per meter cube, 528 kg per meter cube, whereas as per IS 456/2000, whereas as per IS 456/2000 on page number 19, on page number 19 নম্বর পেজে বলা আছে, ক্লজ কমা দিয়ে ক্লজ দেখে নিবি, এটা 8.2.4.2 এই ক্লজেতে মেনশন করা আছে, মেনশন দ্যাট OPC in excess of ordinary Portland cement, OPC in excess of 450 kg per meter cube should not be used. OPC in excess of 450 kg per meter cube should not be used. সুতরাং আমরা যে এইটা বলি যে M25 মানে 1:1:2 এই যে রেশিওটা, এইটা কিন্তু বাই ডিজাইন মিক্সে কখনো অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে না, কারণটা আমি লিখিয়ে দিলাম। এটা কিন্তু অনেককে দেখবি কোশ্চেনটা করবি, দেখবি অনেকে বলতে পারবে না, ঠিক আছে। বল কংক্রিট তারপরে প্রথম লাইনটা আমাকে মিস হয়ে গেছে।
concrete of above M20 must be design mixes. বুঝছে? বেশ, তাহলে কি কি হয়ে গেল আমাদের? মেটেরিয়ালটা বলে দিলাম, কংক্রিট মিক্সটা বলে দিলাম। এবার আসছি প্রপার্টি অফ কংক্রিট। হেডিং দে প্রপার্টি অফ কংক্রিট। বল। পর্যন্ত আজ কে? পেজ 9 ক্লাস নাম্বার 8 যে বলছেন এটা হুম, এটা সুপার মিটার এই বলা বললেন ওইটা পাঁচটি পাঁচটা দিত। কে বলছিস? খগেন বলছিস নাকি? তোর তোর আওয়াজ কেন পাওয়া যায় না বলতে পারিস প্রত্যেকদিন? তুই কোথায় থাকিস? স্যার আমার তো নেটওয়ার্ক ঠিকই আছে। তোর নেটওয়ার্ক ঠিক আছে? এই সবাই কি খগেনের আওয়াজ শুনতে পাচ্ছিস? না স্যার কেটে কেটে যাচ্ছে। কেটে আছে স্যার। তাহলে খগেন, তোকে বলেছি না ছাদে উঠে পড়বি? তো ছাদ নেই, মাটির বাড়ি। আরে মাটির বাড়ি তো কি হয়েছে? উঠানে পড়বি, উঠানে নেটওয়ার্কটা ভালো থাকে। মাটির বাড়ির ভেতরে হলে নেটওয়ার্ক কম ধরে। স্যার ওই মাটির বাড়ি চাকরি করতে হ্যাঁ? 450 কেজি ওই ব্যাপারটা একটু বলুন। দেখ একটা জিনিস দেখ তো। আচ্ছা তোরা ক্লজটা খোল। তোদের কাছে পাশে কি বইটা আছে? আছে স্যার। এটা বই আছে? ক্লজটা খোল, পেজ নাম্বার 19-এ ক্লজ 8.2. সবাই দেখে নে, সবাই বইটা বার কর। সবার কাছে আসে আশা করি। কি রে, সবার কাছে আছে তো? দেখ ওখানে কি বলেছে। কি বলেছে ওখানে? Cannot include fly as ground generated based from the slag in excess of 450 millimeters should not be used unless species specific consideration has been designed to increase cracking due to the drying seepage in sensation of thermal cracking and increased risk of damage. সবাই দেখছিস কোডটা? হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ কি বুঝলি বল এবার আমাকে সবাই। সিমেন্টের মধ্যে তো ফ্লাই তার রাখুন করে গাছ মানে ফ্লাই থাকছে না নট ইজ খগেন তুই মিউট হয়ে যা, তোর গলা কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছে না। বল এবার কি পড়লি বল। কোথায় ছিল বললো? ক্লজ নাম্বার এই তো, 19 ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট। ভালো করে দেখ, ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট দেখতে পাচ্ছিস? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট কি বলেছে? সিমেন্ট কন্টেন্ট নট ইনক্লুডিং ফ্লাই অ্যাশ। অর্থাৎ কি, ফ্লাই অ্যাশ সিমেন্ট আমাদের কি সিমেন্ট হয়? পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট হয়, তাই তো? তারপর হচ্ছে পোর্টল্যান্ড পোজোলানা, এইগুলো হচ্ছে অন্য টাইপের। গ্রাউন্ড গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, তাই তো? মানে পিপিসি পিএসসি সিমেন্ট ছাড়া, তাই তো? সিমেন্ট কন্টেন্ট নট ইনক্লুডিং ফ্লাই অ্যাশ আর গ্রাউন্ড গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ in excess of 450 should not be used unless special consideration has been given in the design to the increased risk of cracking due to drying shrinkage in thin section or to early thermal cracking and to increase risk of damage due to alkali silica reaction. কি জিনিসটা বলতে চাইছে ভালো করে বুঝ। জিনিসটা সিম্পলি এখানে বলতে চাইছে, যদি এখানে সিমেন্টের পরিমাণটা যদি 1:1:2 মানে কি, এখানে আমার এগ্রিগেট আর স্যান্ড যা আছে, সিমেন্টটা অনেক বেশি আছে। অন্যান্য যা এতে আছে সিমেন্টের পরিমাণটা এতটাই বেশি আছে, বলছে যে যদি এই প্রপোর্শনটা থাকে তাহলে কি হতে পারে, কিছু জিনিস ক্রিয়েট হতে পারে। প্রথম কথা হচ্ছে, যখন কংক্রিটটা যখন শুকনো হবে, ড্রাইং হবে, তখন কংক্রিটটা কি সিঙ্ক্রেজ হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়, অর্থাৎ কুঁকড়ে যাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি এই কংক্রিটটা ধর আমার একটা থিন শিট টাইপের তৈরি করা হয়, ঠিক আছে? ধর আমাদের এই যে ক্যান্টিলিভারের যে এই আমাদের কি বলে রে, ওই জানলার উপরে ওইটাকে কি বলে, চাজা তো? চাজা বলে তো?
চাজা। তো চাজাটা একটা পাতলা একটা প্লেটের টাইপের, তাই তো, বেশি মোটা নয়। তো ওই চাজাটা যখন করা হচ্ছে, ওই যদি অতটা মিক্সিং করা হয়, তো চাজাটার মধ্যে থার্মাল ক্র্যাক হতে পারে। যখন ধর কিউরিং হচ্ছে, তখন ঠিকঠাক করে যদি কিউরিং না হয়, তার মধ্যে একটা ক্র্যাকিং চলে আসতে পারে, যেটাকে আমরা থার্মাল ক্র্যাকিং বলি। ঠিক আছে, এছাড়া আরও কি কি হতে পারে, ড্যামেজ হতে পারে, অ্যালকালি সিলিকা রিয়াকশন, যদি ওইটার ওই সিমেন্টের যে সিলিকার যেটা আছে স্যান্ড তার বা সিমেন্ট আছে, তার মধ্যে যদি কোনো অ্যালকালি কম্পাউন্ড যদি থাকে, ঠিক আছে, বা নুন জাতীয় কোনো জিনিস থাকে, তাহলে এফ্লোরেন্সের যে পসিবিলিটি থাকে, সেই জিনিসটা থাকলে কি, তাহলেও সেক্ষেত্রে ক্র্যাক হয়ে যেতে পারে, এর ডিউরেবিলিটিটা কমে যেতে পারে। ঠিক আছে, সুতরাং আমি কি পার্টিকুলার মিক্সিং করছি ডিজাইন মিক্সের ক্ষেত্রে বিশেষ করে, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে এখানে কখনোই বলতে পারবো না যে M25 মানেই হচ্ছে তার রেশিও হচ্ছে 1:1:2। ঠিক আছে, কিন্তু আমরা জেনারেলি আমাদের বিটেক লেভেলে কিন্তু এটা আমরা পড়ি, এইটা কিন্তু হায়ার লেভেলে যখন কেউ যদি পড়ে, তখন কিন্তু তাকে এইটা নিয়ে রিসার্চ যখন করে, তখন কিন্তু তুই এই রেশিও বললে কিন্তু হবে না। ঠিক আছে, বেশ, এবার নেক্সট হেডিং দে প্রপার্টি অফ কংক্রিট। নেক্সট হেডিং দে প্রপার্টি অফ কংক্রিট। আচ্ছা, প্রপার্টি অফ কংক্রিটের মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেগুলো আমরা শিখবো, সেইগুলোকে জাস্ট হেডিং দে। 1 নম্বরে দে, 1 নম্বরে দে হার্ডেন্ড কংক্রিট। হার্ডেন্ড কংক্রিট, ঠিক আছে। হার্ডেন্ড কংক্রিটের মধ্যে ওটা আমরা পরে আসবো, জাস্ট শুধু মেন পয়েন্টগুলো লিখে রাখবো। হার্ডেন্ড কংক্রিট, তারপরে লেট তারপরে লেখ স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ কংক্রিট। দ্বিতীয় নম্বরে শিখবো যে কংক্রিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কিরকম হয়। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ কংক্রিট। 3 নম্বরে লেখ গ্রেড অফ কংক্রিট। গ্রেড অফ কংক্রিট, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা ওই M20 M25 গুলো যেগুলো শিখছিলাম। ঠিক আছে, তারপরে 4 নম্বরে লেখ টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট। ঠিক আছে, তারপরে লেখ 5 নম্বরে লেখ মডিউলাস অফ ইলাস্টিসিটি। মডিউলাস অফ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি, মডিউলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, হলো কত হবে এরপর? 6, তাই তো। 6 নম্বরে লেখ শ্রিঙ্কেজ অফ কংক্রিট। শ্রিঙ্কেজ অফ কংক্রিট, প্রত্যেকটাতে খুব ছোট্ট ছোট্ট করে গুছিয়ে শর্ট নোট লিখবো আমরা সব। ঠিক আছে, বেশ। শ্রিঙ্কেজ হলো, শ্রিঙ্কেজের পর লেখ কত নম্বর হলো রে শ্রিঙ্কেজটা? 6। 7 লেখ ক্রিপ অফ কংক্রিট। ক্রিপ অফ কংক্রিট, এই এক একটা টার্ম আমরা পড়ব, এবং এইটা থেকে আমাদের গেটে বা প্রিভিয়াস এসএসসিতে কি কি কোশ্চেন এসছে সেগুলো আমরা একসাথে করতে করতে থাকবো। সেটা আমরা নেক্সট দিন থেকে শুরু করব। ঠিক আছে, ক্লিপ মানে কি? আসবো তো, আমি যখন পড়াবো তখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি যখন এবারে যখন বোঝাবো, ক্লিপ যদি কনফিউজ থাকে দেখবি, যখন বোঝাবো দেখবি একদম পুরো স্পষ্ট ক্লিয়ার থাকবে, আর ভুলবি না। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস একটা একটা করে প্রপার্টি পড়বো, এবং তার থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আসে সেগুলো কিন্তু সলভ করব। ঠিক আছে, কি বললাম? ক্রিপ অফ কংক্রিট বললাম, তারপরে লেখ পয়জনস রেশিও। পয়জনস রেশিও,
ঠিক আছে। আচ্ছা তোদের কাছে কি কি অবজেক্টিভ বই আছে রে? এইটা এইটা আমরা নেক্সট দিন আমরা করব, প্রত্যেকটা পয়েন্ট লিখবো, তার অবজেক্টিভ কোশ্চেনগুলো আমি একটা ফরম্যাট করে গুছিয়ে তৈরি করে দেবো, তৈরি করে তোদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? স্যার গুপ্তা গুপ্তা খুরমি গুপ্তা 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 খুরমি গুপ্তা। আর একটা কোশ্চেন গুলো আছে। আচ্ছা গেটের বই সবার কাছে আছে? আর এসএসসি আইএস না স্যার নেই। এসএসসি আমাদের এসএসসি 2019 এসএসসির বই আছে? না স্যার। এসএসসি আইএস মাস্টারটা আছে স্যার। হ্যাঁ ওইটাই বলছি, আইএস মাস্টারটা তাহলে খগেন এক কাজ করিস তো, কংক্রিটের যে চ্যাপ্টারটা আছে ওইটা পুরোটা ওই পিডিএফ, হ্যাঁ পিডিএফ করে গ্রুপেতে তুই সেন্ড করে দে সবার কাছে, ঠিক ওটা আছে। ওটা সবাই প্রিন্ট আউট করে নিস তো। স্যার গেটটা 2019 এ চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে, অসুবিধা নেই, ঠিক আছে। অবশ্যই এসএসসির কোশ্চেনগুলো কিন্তু ওটা আপলোড করে দে সবাই, আর সবাইকে বলে দিচ্ছি নেক্সট বুধবার যখন আমি ক্লাস নেব ওই আইএস মাস্টারের যে এসএসসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিশেষ করে এসএসসির কোশ্চেনগুলো, ওটা নিয়ে কিন্তু সবাই বসবি, সবাই কিন্তু কালকের মধ্যে এটা জেরক্স করে নিবি, ঠিক আছে? কি বললাম সবাই ক্লিয়ার? ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা কিন্তু সবাই ক্লিয়ার করে রেখে দিবি। আমি নেক্সট দিন এইগুলো এক একটা করে ধরবো এবং সেই রিলেটেড কি কি কোশ্চেন এসছে দেখবি, একটা জিনিস আমি যখন লিখিয়ে দেবো না তারপর মনে হবে যে এই কোশ্চেনটা খুব ইজি ছিল, এই কোশ্চেনটা পারাই যায়, ঠিক আছে? সেইভাবেই গুছিয়ে গুছিয়ে হ্যাঁ বলছি যার কাছে আছে ওটা কালকে দুপুরের আগে দিতে পারলে ভালো হয়, তারপরে আগে দিয়ে দিলে আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। খগেন পারলে আজকেই দিয়ে দে, ঠিক আছে? হুম। এই, ঠিক আছে। আমি আর কি ক্লাস করবি না আর আজকে ব্রেক রাখবি? স্যার পড়াতে করবো। হ্যাঁ প্রপার্টিজ অফ কংক্রিট গুলো কি শেষ হয়ে গেল? এই 8টা পয়েন্ট তাই তো? প্রপার্টি না রে বাবা এগুলো পড়াবে। এইগুলো না পড়াবো না রে। এর কি আরো পয়েন্ট আছে না? এখানে এই 8টাই পয়েন্ট হবে। এই 8টাই পয়েন্ট প্রপার্টিজ এর পর আবার আরো যে নেক্সট পয়েন্টগুলো আছে সেগুলো আরো করাবো। এখন প্রপার্টিতে আমরা এই 8টা পয়েন্টই পড়বো এখন, ঠিক আছে? স্যার নেক্সট দিন তাহলে এইগুলো নিয়ে আলোচনা হবে। কে? তাহলে নেক্সট দিন তাহলে এই প্রপার্টি গুলো নিয়ে আলোচনা হবে। তো আজকে আর পড়াবেন না? আমি তাহলে আমাকে 5 মিনিট একটু ব্রেক দে, আমার গলা ব্যথা হয়ে গেছে বুকে। তোর গল্প টল্প কর, গল্প টল্প কর। 9:30 পর্যন্ত স্যার, আমি 9:30 পর্যন্ত ট্রেনে দেবো, কোনো আছে? ঠিক আছে, আমাকে 5 মিনিট ব্রেক দে, জল খেতে হবে, গলা শুকিয়ে গেছে। ওই সন্তু, সন্তু আছিস না লেফট হয়ে গেছিস রে? বল বল। আরে দেখ তুই যে একটু আগে লেফট হয়ে গেছিলি আবার দেখছিস জয়েন হয়ে গেলি, কি লেফট হচ্ছিলি কেন? আর নেট চলে যাচ্ছে আমার এখানে। বল। বলছি পিএসসির কোনো অ্যাডভাইজার কারোর কাছে কোনো খবর আছে নাকি?
इसको मैं ऊपर ना कैमरा लाइन पे ही कर रहे इलेक्ट्रिसिटी चला माइक बंद कर আছিস তো সবাই? আবার দুজন কে লেফট হয়ে গেল রে? তিনজন? শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। এইটা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এটা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে আইএস কোডটা হচ্ছে পিডিএফ ফাইলটা হচ্ছে আমি তোদের স্ক্রিনেতে শো করাবো। তোরা আইএস কোডটা ধরে ধরে কিছু আইএস কোডে আমরা নোটসও কিছু ইনক্লুড করব, ঠিক আছে? সেটা একদম সবার লাস্টে। এখন আইএস কোডে কেউ কোনো দাগ দিবি না, ঠিক আছে? আমি বলে দেবো কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে, সেগুলোকে দাগ দিবি। আচ্ছা, প্রপার্টিজ অফ কংক্রিটটা তাহলে আজকে শুরু করি। হেডিং দে প্রপার্টিজ অফ কংক্রিট। তাহলে 1 নম্বরে হচ্ছে প্রপার্টিজ অফ কংক্রিট। প্রপার্টিজ অফ কংক্রিট। চ প্রপার্টিজ অফ কংক্রিট, এই যা 1 নম্বর নয়, এটা হচ্ছে তোর একটা পয়েন্ট হেডিং, তাই তো? এর মধ্যে হচ্ছে আমাদের 1 নম্বরে লেখ হার্ডেন্ড অফ কংক্রিট। হার্ডেন্ড অফ কংক্রিট, ঠিক আছে? এখানে একটা ছোট্ট করে আমরা পয়েন্ট লিখব, লেখ আফটার ফাইনাল সেটিং টাইম after final setting time concrete is assumed to be hard. After final setting time concrete is assumed to be hard and it keeps on assumed to be hard and it keeps KWPS and it keeps on gaining 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 strength for very long time. ঠিক আছে? ব্র্যাকেটে লিখে রাখ 1 to 5 years, 1 to 5 years, ঠিক আছে? মোটামুটি আমাদের ফাইনাল সেটিং টাইমের পরেই আমরা ধরে নিই যে কংক্রিটটা হার্ড হয়ে গেছে, ঠিক আছে? এবার হার্ড মানেই যে পুরোটাই আফটার ফাইনাল সেটিং টাইম concrete is assumed to be hard and it keeps on gaining strength for very long time.
ব্র্যাকেটে লিখে রাখ 1 থেকে 5 বছর, 1 to 5 ইয়ার্স। অয়ন ক্লাসে আছিস? অয়ন, মধু ক্লাসে আছিস? হ্যাঁ স্যার। মৌলি, দাঁড়া। আমিলা, হ্যাঁ স্যার। বিক্রম, হ্যাঁ স্যার। হাত কেমন আছে? হ্যাঁ ছবি তুললাম স্যার, ঠিকঠাক আছে, একটু সরে গেছে হাতটা। দেবায়ন, হ্যাঁ স্যার আছি। এবার ক্লাসগুলো একটু সিরিয়াসলি নে, ঠিক আছে? কল্যাণ, হ্যাঁ স্যার। বলছি এবার ক্লাসগুলো এবার সিরিয়াসলি কর। হ্যাঁ 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 কল্যাণ, হ্যাঁ স্যার আছি। কৌস্তব, আছি স্যার। হ্যাঁ স্যার সৈফুদ্দিন, আছি স্যার। প্রতীক, হ্যাঁ স্যার আছি। সমীর, আছি স্যার। সানিলাম, আছি স্যার। সঞ্জয়, আছি স্যার। সন্টু, আছি স্যার। সাজিদ, হ্যাঁ স্যার আছি স্যার। শুভজিৎ, হ্যাঁ স্যার আছি। সৌমেন। আছি স্যার। উত্তম ধীবরটা কে রে? স্যার আমি স্যার। তোর নামটাকে চেঞ্জ করতে পারছিস না? স্যার বাবার ইমেল থেকে ঢুকে আছি না স্যার, ওই জন্য। বাবার মোবাইল থেকে ঢুকে আছিস? স্যার। বেশ, তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা শিখবো 1 নম্বরে লেখ কম্প্রেসিভ স্ট্রেংথ। হার্ডেন যখন হয়ে যায় আমাদের হার্ডেন কংক্রিটে কি কি জিনিস মাপতে হয়, তার মধ্যে মেনলি যেটা আমাদের মাপতে হয় যে কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে, এই যে কম্প্রেসিভ স্ট্রেংথ যে ব্যাপারটা, ভালো করে শোন, আগে শোন তারপরে লিখ। কম্প্রেসিভ স্ট্রেংথ যে ব্যাপারটা সেটা কিন্তু 3টে পর্যায়ে হয়। ঠিক আছে, আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 3টে জিনিসের আমরা বার করি। 1 নম্বর হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ কিউবের, তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ কিউবের, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ কংক্রিটের। ঠিক আছে, কম্প্রেসিভ স্ট্রেংথ সবসময় 3টে জিনিসের বার করা হয়। তো প্রথমে লেখ কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ, এইগুলো কিন্তু কোনো একটা বইতে পাবি না, আমি যে জিনিসগুলো লিখছি অনেক আমাকে খোঁজাখুঁজি করে জিনিসগুলোকে শর্ট আউট করে করতে হয়েছে। কম্প্রেসিভ স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব। প্রথমে আমরা কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ কীরকম জিনিস সেটা আমরা লিখব। লেখ, দিস ইজ দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব, দিস ইজ দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ of cube, size 150 mm, this is the compressive strength of cube, size 150 mm, subjected to uniaxial, subjected to uniaxial compression, uniaxial compression after 28 days from day of casting। ঠিক আছে, এই যে কম্প্রেসিভ স্ট্রেংথটা আমরা পাই এটাকেই আমরা দেখবি বিভিন্ন জায়গায় এফসিকে দিয়ে ডিনোট করি। ভালো করে জিনিসটা দেখবি, আমরা যে কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা পাই কিউবের ক্ষেত্রে 28 দিনের মাথায় কোনো একটা পার্টিকুলার কিউবের কথা বলছি, কিন্তু এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার একটা সিঙ্গেল কিউবের কথা বলছি। তাহলে এখানে লিখে রাখ সিঙ্গেল, নেক্সট পয়েন্টে লিখে রাখ সিঙ্গেল কিউব স্ট্রেংথ।
সিঙ্গেল কিউব স্ট্রেংথ। ঠিক আছে, একটা কিউবের ক্ষেত্রে আমরা বললাম যে কোনো কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ 28 দিনের মাথায় আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব। ঠিক আছে, এইখানটা একটু নোট বলে লিখে রাখ, এই কোশ্চেনগুলো বারবার আসে সেই জন্য আমি নোটগুলো লেখাচ্ছি। নোট বলে লিখে রাখ, এর আগেও এটা লিখেছিস তাও একবার লিখে রাখ। 150 mm ইউজ করা হয়, 150 mm ইউজ করা হয় 20 mm or more size of aggregate। ঠিক আছে, স্যার আমরা তো তখন জানতাম 20 mm ডাউন। 20 mm ডাউন নয়, 150 mm যেটা সেটা হচ্ছে 20 mm অথবা তার থেকে বড় সাইজের যদি কোনো এগ্রিগেট হয় তার ক্ষেত্রে 150 mm ইউজ করি। আর লিখে রাখ 100 mm, সেটা লিখে রাখ লেস দেন, দাঁড়া আমি কি বললাম সেটাই তো গন্ডগোল করে ফেললাম। আচ্ছা, এটা এখানটা লিখে রাখ লেস দেন লিখে রাখ 20 mm। ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু লেখ, লেস দেন ইকুয়াল টু, এটা লেস দেন ইকুয়াল টু লিখে রাখ। অনেক সময় 20 mm এতে 100 mm টাও করা হয়, ইকুয়াল টু 20 mm। ঠিক আছে, 20 mm অথবা তার থেকে বড় সাইজের যদি এগ্রিগেট থাকে আমার কংক্রিটের মধ্যে তাহলে হচ্ছে আমরা তাকে 150 mm কিউবের সাইজ দিয়ে করব। আর যদি 20 mm অথবা তার থেকে কম সাইজের হয়, আমি তো এর আগেও এটা বললাম যে যদি কম সাইজের এগ্রিগেট হয় ধর 10.5 বা 12 mm সাইজের যদি এগ্রিগেট থাকে তখন কিন্তু আমরা 100 mm সাইজের কিউব আমরা ইউজ করতে পারি। তার মানে এই নয় যে তো 150 mm করা যায় না, তা কিন্তু করা না, জেনারেলি এটা একটু লিখে রাখ এখানটা, জেনারেলি, এর কোনো একদম থাম রুল নেই। ঠিক আছে, জেনারেলি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লিখে রাখ, এটা অনেক সময় এসছে, এর আগেও আমি পরীক্ষায় কোশ্চেনে দিয়েছি, সাইজ অফ কিউব ফর সিমেন্ট টেস্ট। সিমেন্ট টেস্টের ক্ষেত্রে কত? 70.6 mm। এটা গুপ্তাতে ভুল দেয়া আছে, নিশ্চয়ই সবাই দেখেছিস, এটা 50 mm করা আছে। 50 mm যেটা করা আছে ওটা ভুল দেয়া আছে, ওটা হচ্ছে যদি বলতো যে সারফেস এরিয়াটা তাহলে হতো 20 mm স্কয়ার, 20 সেমি স্কয়ার হতো। ঠিক আছে, ওটা জিনিসটা আলাদা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। স্যার এটা আমি এক্সামে তো দিয়েছিলাম 70.6 mm, আপনি ভুল বলেছেন। হ্যাঁ ওইটা ওই জন্য আমি বই থেকে, কারণ ডাইরেক্ট কোশ্চেনটা তুলে দিয়েছিলাম তো সেই জন্যই আমি এখানে হাইলাইটেড করলাম। ওটা বই থেকে ডাইরেক্ট তখন আমি আমি যে কোশ্চেনগুলো বানাই, এবার প্রত্যেকটা কোশ্চেন তো আমার পক্ষে দেখা সম্ভব নয়, 100টা ধর 50টা কোশ্চেন বানাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন টাইপ করে করা তো সেগুলো করা হয়। এইগুলো ওই জন্য যখন রিভাইজ করতে করতে জিনিসগুলো ভুলগুলো ধরা পড়ে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখ ক্যারেক্টারিস্টিক্স compressive strength of cube। এইটা এবার আমাকে, এইটা যারা নতুন আছিস ক্লাসে তারা আমাকে একটু বলতো যে এইটা সম্পর্কে তোদের কি আইডিয়া আছে। যারা পুরানো আছিস, যারা অলরেডি এটা পড়েছিস তাদেরকে বলছি না, যারা নতুন আছিস তাদের একটা বেসিক কি আইডিয়া আছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ সম্পর্কে বল একটু শুনি, তারপর আমি জিনিস। স্যার ওটা তো মেইনলি স্যার 100টা কিউব নিয়ে যে টেস্টটা করায় সেই টেস্টের রেজাল্টটা যদি 95% মানে 5% যদি ফেল করে ডিজায়ার মিক্সিং এর যে স্ট্রেংথটা থাকে তাহলে স্যার সেটাই তো ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ আছে ওই বিশেষ প্রমোশনে। মানে হচ্ছে নট রিয়েল মোর দ্যান 5% আর ফেল, এইটাই। মানে হচ্ছে ধর আমি 100টা কিউব স্যাম্পল নিয়েছি, ঠিক আছে,
এবার এই 100টা যে কিউব স্যাম্পল তৈরি করেছি, যেহেতু আমরা কি বলেছিলাম কংক্রিট হচ্ছে হেটারোজেনিয়াস মিক্সচার, তাহলে কোনো কিউবে হয়তো ধর সিমেন্টের পরিমাণ একটু বেশি হয়ে গেল, কোনো কংক্রিটটা হচ্ছে হচ্ছে কিউবে হয়তো ধর স্টোন চিপের পরিমাণটা বেশি হয়ে গেল, হতেই পারে। সব কংক্রিটেই যে একই প্রপোর্শন একদম সব এক্স্যাক্টলি সেম প্রপোর্শনে থাকবে তাও নাও হতে পারে, ঠিক আছে। তো এবার ওই যে কিউবটা বানালাম 100টা কিউব, সাপোজ ধর আমার কিউবের যে স্ট্রেংথগুলো পাচ্ছি সেগুলো ধর আমি পেলাম, একটা কিউব হচ্ছে ধর 26 পেলাম, একটাতে ধর 27.1 পেলাম, মানে এগুলো কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে এই যে আমরা কিউবের যে স্ট্রেংথটা প্রথম লাইন যেটা বলেছিলাম এ নম্বর পয়েন্টে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব, এইটা কি বলেছিলাম ইন্ডিভিজুয়াল এক একটা। তো এক একটার এই যে কিউবের যে স্ট্রেংথ, একটায় ধর 26 পেলাম, আমি অর্ডার ওয়াইজ সাজাচ্ছি, একটায় ধর 27.1 পেলাম, একটায় ধর 28.9 পেলাম, একটায় ধর 29 পেলাম, একটায় ধর 29.5 পেলাম, ঠিক আছে, একটায় ধর 30 পেলাম, একটায় ধর 30.2 পেলাম, ঠিক আছে। তারপর ধর 30 দশমিক সামথিং সামথিং করে আমি 40 পর্যন্ত মোটামুটি 100টা টিউবের স্ট্রেংথ পেলাম। মোটামুটি দেখতে পেলাম যে 33 সাইজ 33 হচ্ছে তো 33 ভ্যালুতে আমাদের ম্যাক্সিমাম আশেপাশে 33 আশেপাশে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথগুলো দিচ্ছে, ম্যাক্সিমাম পেলাম আমরা 40। তাহলে এই 100টা এই যে টেস্টের প্রত্যেকটা রেজাল্ট পেলাম, তাহলে এইখান থেকে আমি ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে এবার কিভাবে বলবো। তো এখানে বলা হচ্ছে যে 100টার মধ্যে আমাকে 95% টেস্ট নিতে হবে, আর 5% টেস্টকে হচ্ছে আমরা ফেল হিসাবে ধরে নিতে পারি। অর্থাৎ মানে কি, এই যে 5টা 26, 27, 28, 29, 30, তার মানে ডিসেন্ডিং অর্ডারে যে এই অ্যাসেন্ডিং অর্ডারে সবচেয়ে লোয়েস্ট যে 5টা ভ্যালু আছে এই 5টা ভ্যালুকে আমরা বাদ দিতে পারি। বোঝা গেল জিনিসটা? এই যে মানে এই যে টোটাল ধর এই যে পরপর যে টেস্টের রেজাল্টগুলো আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, তাতে এই 26 থেকে শুরু করে পরপর বেড়ে বেড়ে একদম 40 পর্যন্ত গেল। ম্যাক্সিমাম যেগুলো ভ্যালুগুলো ধর 80% ভ্যালু ধর আমরা 33-এর কাছাকাছি পেলাম, ঠিক আছে। তো আমরা বললাম যে কি 5টা এই যে ছোট ভ্যালু 5টা, এই 5টাকে হচ্ছে আমরা বাদ দিতে পারি। 5% বলা আছে 100টার মধ্যে 5টা 5%, তার মানে কি এই 5টা ভ্যালুকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম। 5টা বাদ দেওয়ার পর বাকি যে আমরা টেস্টগুলো পেলাম, বাকি যে টেস্টগুলো পেলাম এই যে টেস্টগুলো তাদের যে স্ট্রেংথটা পাবো সেই স্ট্রেংথটাকে আমরা ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ ধরতে পারি। তাহলে এই বাকি যে 95টা টেস্ট আছে তার মধ্যে মিনিমাম স্ট্রেংথ কত? 30, তাই তো? এদের মধ্যে মিনিমাম যেটা স্ট্রেংথ পেলাম এই 95টার মধ্যে সেটা পেলাম 30, তার মানে কি 30-এর ওপরে বাকি যে ভ্যালুগুলো আছে অবভিয়াসলি সেগুলো 30-এতে ফেল করবে না, এটা আমরা ধরে নিতে পারি। তার মানে এই 95টার মধ্যে ম্যাক্সিমাম এই মিনিমাম ওরা কত সাইজ নিতে পারে, এই কত স্ট্রেন নিতে পারে 30, বাকিগুলো সবই নিতে পারে। তাহলে হচ্ছে এইখানে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অর্থাৎ হচ্ছে সিগমা সিবিসি, যেটাকে আমরা বলি সিগমা সিবিসি ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ বেন্ডিং স্ট্রেংথ যেটাকে বলা হয়, ঠিক আছে। বা অনেক সময় এফসি কে দেওয়া হয়, দেখবি অনেক জায়গায় এফসি কেও দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এই যে 95 যে টেস্টটা পেলাম, এই যে টেস্টের মধ্যে মিনিমাম যে স্ট্রেংথটা পেলাম সেটাই হচ্ছে ওই পার্টিকুলার কংক্রিটের ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ। জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে নাকি আমি আবার বোঝাবো? আরেকবার বলুন না স্যার। জিনিসটা বাকিরা নতুন যারা আছে তারা ক্লিয়ার বুঝতে পেরেছিস না আমি আরেকবার বোঝাচ্ছি? ঠিক আছে। ঠিক আছে, মানে হচ্ছে আমার 26 থেকে পরপর সাইজ ওয়াইজ এই স্ট্রেংথ ওয়াইজ আমি পরপর সাজালাম, তাতে দেখলাম এখানে ধর 26 না হয় ধর এইখানে লাস্ট যে ভ্যালুটা আছে এটা 29 না হয় এখানে ধর আমার 29.5 আছে, তো ধর আমার এটা ধর 29.1ও আছে একটা ধর, তাহলে কি আমি এখানে 29.1 পর্যন্তই নিলাম। তারপরে দেখলাম 29.5 হচ্ছে 95 নম্বরটা আছে, তাহলে তখন পার্টিকুলার কংক্রিটটা ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ হয়ে যাবে 29.5। বোঝা গেল? তার মানে কি বলছি টেস্টিং ভ্যালুটা আপনার এটা কি অলওয়েজ মিনিমাম? হ্যাঁ ওগুলো কি অলওয়েজ মিনিমাম হবে না?
দাঁড়া, দুজন বলছিস, একজন করে বল। কি বলছিস? বলছি ফিক্সড যে ভ্যালুটা আছে ওটা কি কোনো থাকতে হবে না? এই যে এই ভ্যালুগুলো, হ্যাঁ এই ভ্যালুগুলো ধরবো না আমরা। আমরা ধর 100টা টেস্ট করেছি, তো তার মধ্যে আমরা হ্যাঁ, মানে তার মধ্যে বাদ দিচ্ছি এটা, তার মধ্যে লাস্টটা কি 30 এর বেশি হবে না তাই বলছি। কি বুঝতে পারলাম না, আরেকবার বল। স্যার আপনি কথাটা বলুন তাহলে বুঝে যাবো, আপনি কথাটা যেটা বলতে চাচ্ছেন বলুন, বুঝে যাবে। আপনি বলুন। মানে এই যে 5টা যে রেজাল্ট নিয়েছি, 5টা মানে বললাম যে সবচেয়ে ছোট ভ্যালু 5টা রেজাল্টকে আমরা বাদ দেব। 100টা যদি টেস্ট করি তার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু 5টা রেজাল্টকে আমরা বাদ দিলে তারপরে যে নেক্সট যে হায়ার স্ট্রেংথটা পাচ্ছি সেইটাই হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ হিসাবে আমরা ধরবো। ঠিক আছে, এখানে ধর আমার এইটা তো ধরলাম, আমরা একটা স্যাম্পল এক্সাম্পল দিয়ে দিলাম। এবার ধর আমি তোদের নিজেদের পছন্দ মতোই কোনো একটা স্যাম্পল বল, ঠিক আছে। আর এইটা হচ্ছে সবসময় মনে রাখবি, আমাদের স্ট্রেংথ ডিজাইন মিক্স করতে গেলে M25 এর উপরেই তবেই আমরা ক্যারেক্টারিস্টিক্স এখানে বার করছি। ঠিক আছে, ধর তোরা একটা টেস্ট করলি, সেখানে পেলি ধর 30, 30.1, 30.5, ঠিক আছে। তারপরে ধর 32, তারপরে 32.2, 33, তারপরে 33.5, 33.7, শোন 33.7 করে ডট 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 দিয়ে ধর 43 পর্যন্ত পেলি। তাহলে এইখানে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ কত হবে তোরা মুখ দেখে বল। 1 2 3 4 5 স্যার 33। তাহলে 33 হবে। 33। তাহলে এর ক্যারেক্টার এবার কেন কি জিনিসটা বুঝতে পারছিস, যে মানে এর প্রথম হ্যাঁ, তার মানে কি এই যে সবচেয়ে লোয়েস্ট 5টা ভ্যালুকে আমরা বাদ দিয়ে দিলাম, সেই জিনিসটাই কিন্তু এখানে বলা আছে যে 5% টেস্টকে আমরা বাদ দিচ্ছি। আমরা এটা ধরছিলাম 100টা টেস্ট হিসাবে, যদি ধর 30টা টেস্ট করতাম তাহলে 30টার 5% মানে কত? হ্যাঁ, ম্যাক্সিমাম দুটো বাদ যাবে। ম্যাক্সিমাম দুটো বাদ যাবে। তার মানে কি তখন হচ্ছে আমরা যদি এখানে ধর 30টাই যদি টেস্ট থাকতো তাহলে তার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ কত হতো? এই দুটো বাদ দিয়ে 30.5টা তখন তার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হতো। পুরো ব্যাপারটা মাথার ক্যারেক্টারিস্টিক্স আর আশা করি আর কোনোদিনও ভুলবি না। জিনিসটা আমি যেভাবে বোঝালাম এই জিনিসটা আশা করি আর কেউ ভুলবি না। ক্লিয়ার? পুরো মাথায় ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। এবার লিখে নে। The characteristic strength, the characteristic compressive strength, the characteristic compressive strength is defined as the strength of material below which not more than 5% test results are expected to fail. এবার লাইনটার মানেটা পুরো বোঝা গেছে, যে টেস্ট রেজাল্ট আর এক্সপেক্টেড টু ফেল। ঠিক আছে, আর একটা পয়েন্ট লিখে রাখ। স্যার একটা কোশ্চেন করব, মানে ক্লিয়ার হয়ে গেছে, তাই একটা কোশ্চেন করব। তো ধরুন কথা বলে বলছি, ধরুন কোনোটাতে 30 বেরোলো, কোনোটাতে 31 বেরোলো, পরপর হয়তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু মাঝে কোনোটা হয়তো ধরলেন ধরুন 6 এর পর 7 ধরুন কোনো একটা রেজাল্ট কম বেরিয়ে গেল, মানে ধরুন 20.5 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি যখন মিনিমাম 5% বাদ দেবো, তাহলে সেক্ষেত্রে কি ওই 6 নম্বর পয়েন্ট থেকে কি 7 নম্বর পয়েন্ট থেকে কি ধরবো আমি, নাকি প্রথম দিক থেকে মানে 5টা বাদ দেবো? আমি কি বললাম যে 100টা টেস্টের প্রথমে রেজাল্ট গুলোকে তোরা নোট ডাউন করে নিলি, লোয়েস্ট 5টা। ঠিক আছে। তারপর হচ্ছে ওটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালি, মানে সবচেয়ে কম, তারপরে ধর 7 নম্বরটাই সবচেয়ে কম, তাহলে 7 নম্বর 1 নম্বরে থাকবে, প্রথমে থাকবে। তারপরে ধর 10 নম্বরটা 7 10 এরকম করে পরপর হয়ে লোয়েস্ট যে 5টা আছে সেই 5টাকে আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তার মানে তোরা যখন এক্সপেরিমেন্ট করবি তখন এই জিনিসগুলো কিন্তু ফিল্ডে তোদেরকে কেউ শেখাবে না। তোরা দেখবি যখন ফিল্ডে সাইডে যাবি না, তখন বলে দেবে যে এটা করো, বার করো, তখন একদম দেখবি ভ্যাবাচাকা খেয়ে যাবি যে কিভাবে কি করব, বলে দেবে যে এটা কত টেস্ট হয়েছে বার করো। এইগুলোতেই হচ্ছে তোর হ্যাঁ
কেউ বলে দেয় না। এগুলো বলবে না তো, আমি ওই জন্যই তো বললাম যে এই জিনিসগুলো ওই জন্যই তো জানা। ঠিক আছে, আচ্ছা আর একটা পয়েন্ট লিখে দিতে স্যার একটা কথা বলি, বল। বলতেছি ওই মানে একটা অন্য প্রসঙ্গ, ওই ক্রিকেট খেলা যখন বৃষ্টি বৃষ্টি হয়ে যায় না, ওই ডাকওয়ার্স লুইস প্রসেস যেটা মেনটেন করে, হ্যাঁ হ্যাঁ যে ওভারগুলোতে কম রান উঠে ওই ওভারগুলো বাদ দিয়ে দেয়, যেগুলোতে বেশি থাকে হ্যাঁ ওই ওভারগুলো ধরেই তো এভারেজটা করে। হুম হুম জাস্ট ওই রকম ব্যাপারটা এখানে কাজ করছে। হুম 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 এক্স্যাক্ট। স্যার লাইনটা রিপিট করুন তো, ওটা লাইনটা কোনটা? কি লাইনটা কম্পোজিট ফিনিশের সূত্রে কোনটা, ওটা লাইনটা রিপিট করুন। The characteristic compressive strength is defined as the strength of material below which not more than 5% of the test results are expected to fail. ঠিক আছে, নেক্সট একটা পয়েন্ট লিখে রাখ, এটা লিখেই ছেড়ে দেবো। লাইক if full design load is expected to come after 1 year, যদি ফুল ডিজাইন লোডটা ধরা হয় যে এক বছর পরে আসে, if full design load is expected to come after 1 year, এক বছর পর যদি জিনিসটা আসে, the value of FCK may be increased by 20%. অর্থাৎ 28 দিনে আমরা যে FCK এর ভ্যালুটা পাই, ঠিক আছে, সেটা ভ্যালু অফ এফসিকে তারপরে কি বললেন স্যার? মে বি ইনক্রিজড বাই 20%। ঠিক আছে, আচ্ছা সি এটাও লিখে নে, এটা লিখে দিলে পুরো এই কিউবটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ, হ্যাঁ বল। বলছি স্যার মিনিমাম কটা কিউব নিয়ে এটা করা হয়? মিনিমাম হচ্ছে 100 আমাদের 100টা করা হয়, ঠিক আছে, কিছু কিছু কাজের ক্ষেত্রে সাইডেও সেম করা হয়? হ্যাঁ অবশ্যই, বড় বড় বিল্ডিং যখন কনস্ট্রাকশন হয় 100টা করতেই হয়। ঠিক আছে, অনেক জায়গায় আবার সেটাকে কমিয়ে 30টাও করে, সেটা ডিপেন্ড করে কোথায় কি করছিস। তাহলে আমরা একটা, ঠিক আছে, তাহলে প্রথম, আচ্ছা আমি এটা শেষ করে দিই তারপর বলবি। দেখ, প্রথমে আমরা একটা সিঙ্গেল কিউবের স্ট্রেংথ মাপলাম, তারপর কি করলাম 100টা কিউবের স্ট্রেংথ মেপে তার অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথটা বার করলাম, যে ওই টোটাল কংক্রিটটার কতটা স্ট্রেংথ হতে পারে সেটাকে বার করলাম। এরপর আমরা যেটা করব, সি নাম্বার পয়েন্টে লিখ ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। এতক্ষণ আমরা পড়ছিলাম কিউব, এবার আমরা পড়ছি কংক্রিট। ঠিক আছে, তাহলে আমরা এফসিকেটা পেয়ে গেলাম, 95টা টেস্টের উপর বেস করে বললাম যে এই কিউবের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে এফসিকে। ঠিক আছে, তাহলে আমার এফসিকে মানে ধর সাপোজ ধর কোন একটা কিউবের আমার রেজাল্ট আসলো, ধর আমি ধরেই নিলাম 100, এখন তর্কের খাতিরে আমি ধরে নিলাম 100টা বললে হয়তো বুঝতে সুবিধা হবে, 100 নিউটন পার mm স্কোয়ার পেয়েছি। ঠিক আছে, টোটাল 95টার মধ্যে মোটামুটি করে আমরা পেয়েছি এফসিকেটা হচ্ছে মিনিমাম হচ্ছে আমার 100 এসছে। ঠিক আছে, তো এবার তাহলে কি এইটাই কি কংক্রিটের স্ট্রেংথ আমরা ধরবো? তা কিন্তু আমরা ধরি না, কংক্রিটের স্ট্রেংথ কিন্তু এর থেকেও কিছুটা কম ধরা হয়, যেটা হচ্ছে এফসিকে কে আবার 1.5 পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আবার ভাগ করতে হয়, ভাগ করে যেটা পাই সেটা কত 0.67 এফসিকে। তাহলে আমরা যখন কংক্রিটের যখন ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ বলবো, তাহলে তার থেকেও আমরা কম ভ্যালু ধরে বলবো। অর্থাৎ কি, এইখানে হচ্ছে আমরা বলবো যে না, এই কংক্রিটটা 67 নিউটন পার mm স্কোয়ার পর্যন্তই লোড নিতে পারবে। তার মানে বুঝতে পারছিস যে আমরা কতটা ফ্যাক্টর অফ সেফটি মেনটেন করে চলি। আমরা জানি যে কংক্রিটটা 100 নিউটন পর্যন্ত লোড নিতে পারে, কিন্তু আমরা যখন বলছি যে না এটা কিন্তু 67 পর্যন্তই নিতে পারবে, তার মানে ওখানে আমার ফ্যাক্টর অফ সেফটি যথেষ্ট ধরা হয়। ঠিক আছে, তো এটা একটু জাস্ট লিখে না, এটা জাস্ট লিখে নে, এটা লেখার দরকার নেই, এটা জাস্ট লিখে রাখ। ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ এফসিকে হচ্ছে কংক্রিট, এটা লিখে রাখ, কংক্রিট হচ্ছে লিখে রাখ এফসিকে
কিউবের ক্ষেত্রে যা তার থেকে 1.5 পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি। এটা হচ্ছে পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি, পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রায় 0.67 এফসিকে। ঠিক আছে, এইটা হলো ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। এখন হচ্ছে আবার ইন্টারেস্টিং জিনিস দেখ, আমরা যখন ডিজাইন করব, আরসিসি যখন ডিজাইন করি, তখন বলছি যে না এই লোডটা সে নেবে না, সে এই যে কংক্রিটের যে লোডটা পেলাম 0.6 এফসিকে, সেইটাকে আবার ডেট দিয়ে ভাগ করলাম করে আমরা যেটা পাচ্ছি 0.446 এফসিকে, যেটা তোরা বিমের ডিজাইনের ক্ষেত্রে তোরা পড়েছিলিস, মনে আছে? বিমের ডিজাইনের ক্ষেত্রে 0.446 এফসিকে দেখেছিস তো সবাই? হ্যাঁ স্যার। তার মানে কি তুই হ্যাঁ স্যার। তুই টেস্ট করে জানতে পারলি যে ওই কংক্রিটটা 100 নিউটন পর্যন্ত লোড নিতে পারে। তুই কিন্তু যখন ডিজাইন করছিস তখন তুই লোককে বলছিস কি যে কংক্রিটটা 46-44.7 নিউটন পর্যন্তই লোড নিতে পারবে। তার মানে ভাব, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে একটা জিনিস ভাব যে আমরা কতটা ফ্যাক্টর অফ সেফটি মেনে চলি, তারপরেও যদি বিল্ডিং ভেঙে পড়ে তাহলে তার কিছু আর বলার নেই। বুঝা যাচ্ছে যে আমরা কতটা ফ্যাক্টর অফ সেফটি, যতটা সে লোড নিতে পারে তার হাফেরও কম আমরা ধরছি যে লোড নিতে পারে। বোঝা গেল? যখন আমরা ডিজাইন করবো তখন দেখবি 100 যদি লোড নিতে পারে, সেখানে আমরা 44.6 লোড দিয়ে তার উপর ডিজাইন করবো। তার মানে কি আমার ধরেই নেবো যে ওই যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা ধর 5 তলা বিল্ডিং হলে 7-8 তলা সে আরামসেই উঠে যেতে পারে। তার মানে কি আমি দোতলা বিল্ডিং যেটা করি তার উপর 3 তলা 4 তলা তুলতেই পারি। বুঝা যাচ্ছে? কিন্তু আমরা সেটা করি না, কারণ কি আমাদের একটা ফ্যাক্টর অফ সেফটি সবসময় মেনটেন করতে হয়। কোনো কংক্রিট যখনই আমরা কোনো একটা স্ট্রাকচার বানাই, সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে সেফটি। স্ট্রাকচার তখনই আমরা সেফটি বলি। একটা ধর আমরা যে বলি একটা জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস, একটা গল্প বলি যে তুই যখন একটা বিল্ডিং বানাস, জাপানে দেখবি তোরা টার্মগুলো শুনেছিস যে বলে যে আর্থকুইক রেজিস্ট্যান্স বিল্ডিং, তাই তো? নামটা শুনেছিস যে এটা হচ্ছে এই যে বিল্ডিংটা বানিয়েছে সে হচ্ছে আর্থকুইক রেজিস্ট্যান্স বিল্ডিং। তার মানে কি এইটাই যে ভূমিকম্প হলে বিল্ডিংটার কিছু হবে না? তা কিন্তু নয়। ভূমিকম্প হলে প্রত্যেকটা বিল্ডিং এর ক্ষতি হবে, কিন্তু আর্থকুইক রেজিস্ট্যান্স মানেটা হচ্ছে যে যখন ভূমিকম্পটা হবে তখন কিন্তু বিল্ডিংটার মধ্যে ক্র্যাক ধরবে, কিন্তু বিল্ডিংটা ভেঙে পড়বে না, যাতে মানুষ সেফলি বাইরে বেরিয়ে যেতে পারে। বুঝতে পারলি? তোকে হয়তো এবার যদি তোকে কোনো বন্ধু তোকে হঠাৎ করে বলে ভাই আমাকে এমন একটা বিল্ডিং বানিয়ে দে যেটা হচ্ছে আর্থকুইক রেজিস্ট্যান্স হবে। আর্থকুইক রেজিস্ট্যান্স কোনোদিনও কোনো বিল্ডিং হয় না। বিল্ডিং হচ্ছে আর্থকুইক রেজিস্ট্যান্স, তাকে বলা হয় যে বিল্ডিংটা স্ট্রেংথটাই এমনভাবেই তৈরি করা হয় যাতে বিল্ডিংটা ভূমিকম্প আসলে ডাইরেক্ট, ভূমিকম্প হলে কি বিল্ডিংগুলো তো হুড়মুড়িয়ে পড়ে যায়। একটা বিল্ডিংয়ের দামের থেকে একটা মানুষের জীবনের দাম অনেক বেশি। সুতরাং বিল্ডিংটা ভেঙে যাওয়ার পরে আগে যদি মানুষ বাইরে বেরিয়ে চলে যেতে পারে, বিল্ডিংটা দেখবি ভূমিকম্পের পর দেখবি যে নর্মাল আর্থকুইক রেজিস্ট্যান্স ছাড়া যে বিল্ডিংগুলো, ধর জোর ভূমিকম্প হয়েছে সেই বিল্ডিংগুলো তো হুড়মুড়িয়ে পুরো ভেঙে গেছে, কিন্তু আর্থকুইক রেজিস্ট্যান্স বিল্ডিং সে কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়বে না। সে কি হবে, চারিদিকে ফাটল ধরে যাবে, সে ক্র্যাক ধরে ঝুলতে থাকবে যাতে মানুষ ইজিলি বেরোতে পারে। হ্যাঁ বল। স্যার তাহলে আমাদের এখানে ফ্যাক্টর অফ সেফটি যেটা দেওয়া হয় ওই 0.67 যেটা, ঠিক আছে, এফসি কে, তো ওদের ক্ষেত্রে কি স্যার তাহলে আরো বেশি কম দেওয়া হয় নাকি? না, তাদের ক্ষেত্রে আরো বেশি অনেক কিছু ফ্যাক্টর থাকে। যখন আমরা ধরি ধর জিনিসটা কি হয়, ওদের ফ্যাক্টর অফ সেফটি তো থাকেই, প্লাস হচ্ছে ওদের ধর একটা লোক যদি ধরা হয় যে বিল্ডিংটা 10 টন লোড নিতে পারবে, সেখানে ওরা ধরে যে বিল্ডিংটা হচ্ছে 100 টন লোড নেবে, তার উপর বেস করে ডিজাইন করে। বুঝতে পারছিস? ওখানে আর্থকুয়েক, উইন্ড লোড, অনেক কিছু। এইগুলো আমি যখন তোদের আরসিসি ডিজাইন করাবো, যখন সিসমিক স্ট্রাকচার করাবো, সিসমিক তোদের সিলেবাসে আছে তো, সিসমিক যখন পড়াবো তখন হচ্ছে এই জিনিসগুলো, অনেক ইন্টারেস্টিং গল্প আছে, এই গল্পগুলো আস্তে আস্তে পড়বো। যাক ছেড়ে দে, আজ অনেকক্ষণ পড়ে নিস। ঠিক আছে ঠিক আছে, চল স্যার বল। বলছি ওই
একটু আগে একটা লাইন বললেন না যে ইফ দ্য ফুল ডিজাইন লোড ইজ